দেখেন চ্যাপ্টার 18 ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস, অনেক দূরে চলে গেছে চ্যাপ্টার 18, মাঝখানে কিছু পড়তে হবে না। তো ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস তা আপনারা লাস্ট ক্লাস পর্যন্ত পড়ছিলেন। ফিনান্সিয়াল স্টেটমেন্টস, ওই যে ক্লাসিফাইড ব্যালেন্স শিট, তারপর ইনকাম স্টেটমেন্ট, এগুলো সব হচ্ছে ফিনান্সিয়াল স্টেটমেন্ট। মানে ইনকাম স্টেটমেন্ট, তারপর হচ্ছে ওনার সিকিউরিটি স্টেটমেন্ট, তারপর হচ্ছে ব্যালেন্স শিট, এই তিনটা আমরা করছিলাম। এই তিনটাই হচ্ছে ফিনান্সিয়াল স্টেটমেন্ট। আর একটা ফিনান্সিয়াল স্টেটমেন্ট আছে যেটা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, যেটা আমি করাই নাই এবং তখনই বলছিলাম ওইটা আপনাদের সিলেবাসের বাহিরে, ওইটা অন্য কোনো হায়ার কোর্সে যদি কখনো দরকার হয় পড়তে পারবেন। ওইটা আমাদের ইসের এটার বাহিরে আর কি, এর স্কোপের বাহিরে, ওটা আলাদাই পড়তে হয়। আচ্ছা, আর এটার প্রসেসটা সম্পূর্ণ ভিন্ন, কারণ ইনকাম স্টেটমেন্ট, ইকুইটি স্টেটমেন্ট, ব্যালেন্স শিট তিনটাই ফলো করা হয় আপনার অ্যাক্রুয়াল বেসিসে, আর ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করা হয় ক্যাশ বেসিসে। তো এটা এই জন্য ভিন্ন। তো ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস, তা আমাদের সেই ইনকাম স্টেটমেন্ট, ইকুইটি স্টেটমেন্ট আর ব্যালেন্স শিট, এগুলোর আমাদের অ্যানালাইসিসটা হচ্ছে আমাদের ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস। ক্যাশ ফ্লো বেসিসের স্টেটমেন্ট অ্যানালাইসিস আছে, সেগুলো আমরা দেখবো না, সেটার জন্য আমরা যেহেতু টপিকটি পড়ি নাই, তো এটা অ্যানালাইসিসে পড়বো না। তো মাঝখানে অনেকগুলো টপিক ছিল, সেগুলো আমাদের দরকার নাই। আর অ্যাকাউন্টিং স্টুডেন্ট হলে হয়তো দরকার হইতো। আর একটা বইয়ের যে সবগুলো আমরা পড়াবো এরকমও না, যেগুলো রেলিভেন্ট সেটার জন্য। বইটা যে একমাত্র বইটার জন্য লিখছে বা ঢাকা ইউনিভার্সিটির জন্য লিখছে এরকম তো না। এই বইয়ের রাইটার টপিক অনুযায়ী যেগুলো দরকার মনে করছে সেগুলো লিখছেন। আচ্ছা, ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস, এই যে আপনি যে ইনকাম স্টেটমেন্ট করলেন, তারপর যে ব্যালেন্স শিট তৈরি করলেন, এখন এটা তৈরি করে কি বুঝলেন, এটা ইন্টারপ্রিটেশনটা কিন্তু ইম্পর্টেন্ট। আপনি তৈরি করলেন ইনকাম স্টেটমেন্ট, কিন্তু বুঝলেন না ভালো হয়েছে না খারাপ হয়েছে, তাহলে এটার সার্থকতা কিন্তু পুরোপুরি আসলো না। মানে আপনি তৈরি করতে পারেন, আপনি মনে করেন ইঞ্জিনিয়ারিং পড়তেছেন, আপনি সিভিল ইঞ্জিনিয়ারিং পড়তেছেন, আপনার দেখা যাচ্ছে যে ভালো রেজাল্ট করছেন, এটার ইমপ্লিকেশনটা কি, যে আমি ভালো রেজাল্ট করলে ভালো কিছু করতে পারবো, তাই না? একটা ইমপ্লিকেশন আছে। এরকম ইনকাম স্টেটমেন্টেরও, যে আমি যদি এটা এই ফিগারটা যদি দেখি, আমি দেখে কি বুঝবো? না, আপনাদেরকে দেখে বোঝা যাচ্ছে যে মনে করেন যে আপনাকে আপনার রেজাল্ট দেখে, আপনার ব্যাকগ্রাউন্ড দেখে আপনাকে করবে একজন যে জব দিবে, বা আপনি যে মনে করেন যে কোথায় অ্যাপ্লাই করলে আপনার কি কি দেখবে, যে এই ছেলেটা বা মেয়েটা কোত্থেকে পড়ালেখা করছে এবং তার রেজাল্টটা কি। আপনি বইয়ের থেকে পড়ছেন রেজাল্ট খুবই পুর, অথবা বইয়ের থেকে পড়ে নাই রেজাল্ট ভালো, অথবা বইয়ের থেকে পড়ছেন রেজাল্ট ভালো। তো এগুলোর জন্য কি সব একই রকম অ্যাসেসমেন্ট হবে, না ভিন্ন ভিন্ন হবে? ভিন্ন ভিন্ন তো হয় এই কথা। ভিন্ন ভিন্ন হবে। এটা হচ্ছে স্বাভাবিক। অস্বাভাবিক ক্ষেত্রে অনেক কিছু হইতে পারে, এক্সেপশনাল কেস অনেক কিছু হইতে পারে, আমরা এক্সেপশনকে ধরবো না, আমরা যেটা নর্মাল সেটা আমরা চিন্তা করি, তাই না? তো এখন মনে করেন এক্সেপশনাল কেস অনেক কিছু হইতে পারে, যেটা হচ্ছে দেখা যাচ্ছে রেজাল্ট খুব একটা ভালো না, কিন্তু সেই খুব ভালো করে ফেলছে। তো দেখেন আমাদের এখানে যেটা হচ্ছে ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস, ইনকাম স্টেটমেন্টটা কি ভালো হয়েছে না খারাপ হয়েছে, এটা কিভাবে বুঝবেন? এখন দেখতেছি ইনকাম স্টেটমেন্টে আপনার প্রফিট আসছে 1 লাখ টাকা, ইজ ইট গুড অর ব্যাড, কিভাবে বুঝবেন? এখন যদি এরকম হয়, এই সিমিলার অন্যান্য প্রতিষ্ঠানগুলোতে আপনার 1 লাখ টাকার কম প্রফিট হয়েছে, আপনার 1 লাখ টাকা হয়েছে, তাহলে এটা যারা আপনার জন্য বেটার, তাহলে এটা আপনার জন্য ভালো। কিন্তু সিমিলার অন্যান্য প্রতিষ্ঠানগুলো যদি এরকম হয় যে ওইটার জন্য 1 কোটি টাকা, কয়েক কোটি টাকা প্রফিট হয়েছে, কিন্তু আপনার হচ্ছে 1 লাখ টাকা প্রফিট, তাহলে কিন্তু এটা আপনার জন্য ভালো না, তাই না? এটা হচ্ছে অন্যের সাথে কম্পারিজন। আবার এরকম হতে পারে নিজের সাথে কম্পারিজন, গত বছর করছিলাম 5 লাখ টাকা প্রফিট, এবছর 1 লাখ টাকা প্রফিট, তাহলে কিন্তু এটা ভালো হলো না। এই যে বিভিন্ন ধরনের কম্পারিজন বা বিভিন্ন ধরনের ইন্টারপ্রিটেশন, এগুলো হচ্ছে আমাদের ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস। তো অ্যানালাইসিসটা করে আমাদেরকে বুঝতে হবে যে আমরা যেভাবে আগাচ্ছি সেটা ঠিক আছে কিনা। প্রত্যেক বছর ইনকাম স্টেটমেন্ট তৈরি করতেছি, ব্যালেন্স শিট তৈরি করতেছি, কোনো ইমপ্রুভমেন্ট নাই, তাহলে কিন্তু বুঝতে হবে যে আমাদের এই ধরনের প্রতিষ্ঠান থেকে হয় ছেড়ে আসতে হবে, অথবা অন্য কোনো স্ট্র্যাটেজি নিতে হবে যাতে ভালো করা যায়। তো অ্যানালাইসিস না করলে কিন্তু সেটা বোঝা যাবে না। আচ্ছা, তাই না? এই যেমন যে প্রতিদিন করোনায় কতজন আক্রান্ত হচ্ছে, আপনি কিন্তু অ্যানালাইসিস একটা করতেছেন, কালকে এতজন আজকে এতজন হয়েছে, কালকে আক্রান্ত এত আজকে এত, 1 মাস আগে ইসের ইনফেকশন রেশিও ছিল কিরকম, আজকে কেমন হয়ে গেছে, 1 মাস আগে মৃত্যুর হার ছিল কত কম, এখন বেড়ে গেছে। এই যে যে একটা বলতেছেন, এটা হচ্ছে আমাদের একটা অ্যানালাইসিস। ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস বলতে ফিনান্সিয়াল স্টেটমেন্টের মধ্যে একাধিক ভেরিয়েবল গুলো, মনে করেন একটা ইনকাম আছে, একটা সেলস আছে, তারপর ব্যালেন্স শিটের মধ্যে একটা কারেন্ট অ্যাসেট আছে, নন কারেন্ট অ্যাসেট আছে, তারপর আপনি মনে করেন যে ইসের ইনভেন্টরি আছে, প্রিপেড এক্সপেন্স আছে, ইকুইপমেন্ট আছে, এই যে যতগুলো আইটেম আছে, সবগুলো আইটেমের সাথে একটার সাথে একটা কম্পারিজন,
মানে একটার সাথে একটা সম্পর্ক রিলেশনশিপ তৈরি করাটা হচ্ছে আমাদের ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস। তো দেখি আমাদের এখানে দেখেন নিড ফর কম্পারেটিভ অ্যানালাইসিস। অ্যানালাইসিসটা কেন করবেন? তিনটা পয়েন্ট দেওয়া আছে। কম্পারিজনস ক্যান বি মেড অন এ নাম্বার অফ ডিফারেন্ট বেসিস। ও আচ্ছা দাঁড়ান, এটা তোই হলো না, নিডটাকে দেখি। এভরি আইটেম রিপোর্টেড ইন এ ফিনান্সিয়াল স্টেটমেন্ট হ্যাজ সিগনিফিকেন্স। দেখেন কি বলছে, ফিনান্সিয়াল স্টেটমেন্টে যতগুলো আইটেম দেন সবগুলো একটা সিগনিফিকেন্স আছে। যেমন প্রথমে দিচ্ছেন সেলস রেভিনিউ, সেলস, এটা একটা সিগনিফিকেন্স আছে। কি সিগনিফিকেন্স? যে সেলস একটা প্রতিষ্ঠানের প্রাণ। যদি আপনি অনেক কিছু আয়োজন করলাম, প্রোডাক্ট তৈরি করলাম, সবকিছু করলাম, কিন্তু সেলস হচ্ছে না, তাহলে দেখা যাবে সেটা কি আমার প্রতিষ্ঠানের চলতেছে না। মানে প্রত্যেকটা আইটেমের একটা ইম্পর্টেন্স আছে। তারপর আপনার কস্ট অফ গুডস সোল্ড যেটা বের করলেন আমরা যে ইনকাম স্টেটমেন্টে, কস্ট অফ গুডস সোল্ড বের করতে পারতেছি না, তাহলে কিন্তু প্রফিটও বের করা যাবে না। মানে প্রত্যেকটা কিন্তু একটা সিগনিফিকেন্স আছে। তো এই জন্য আমাদের বলছে এখানে দেখেন, তো when Macy's Incorporated reports cash and cash equivalents of 2.3 million on its balance sheet, we know the company had that amount of cash on the balance sheet date. দেখেন এই যে আমাদের এখানে বলা হচ্ছে যে আমাদের যখন কি বলতেছিল যে তারা রিপোর্ট করে 2.3 মিলিয়ন আছে ব্যালেন্স শিটে, আমরা মনে করবো অতটুকু ই আছে, বাট উই ডু নট নো whether the amount represents an increase over prior years. কিন্তু এই অ্যামাউন্টটা দেখেন আমাদের 2.3 বিলিয়ন দেওয়া আছে, তা আমরা কি মনে করবো 2.3 বিলিয়ন তো হিউজ অ্যামাউন্ট, কিন্তু কথা হচ্ছে গত বছর তুলনায় এটা কি বাড়লো না কমলো এটা আমি বুঝলাম না। অর whether it is adequate in relation to the company's need for cash, অথবা এটা আমাদের পর্যাপ্ত কিনা। To obtain such information, we need to compare the amount of cash with other financial statement data. তো আমাদের কম্পারিজনটা দরকার, এবং এই কম্পারিজন করা যায় তিনটা ওয়েতে। দেখেন একটা কি হচ্ছে ইন্ট্রা কোম্পানি বেসিস, ইন্টার না কিন্তু ইন্ট্রা। আশা করি সবাই জানেন ইন্ট্রা কোম্পানি কাকে বলে। ইন্ট্রা কোম্পানি মিন্স ইন্ট্রা মানে একটা হচ্ছে যে কোম্পানির ভিতরে নিজের মধ্যেই, মানে মনে করেন বেক্সিমকো বেক্সিমের সাথে তুলনা করবে, ওর এই বছরের সাথে নেক্সট ইয়ার, মানে প্রিভিয়াস ইয়ারের সাথে কারেন্ট ইয়ারের কম্পারিজন, নিজের সাথে নিজের তুলনা, নিজে একটা বেঞ্চমার্ক। এটা হচ্ছে আমাদের ইন্ট্রা কোম্পানি। দেখেন যে বাম পাশে একটা ই দেওয়া আছে, ছক দেওয়া আছে ইন্ট্রা কোম্পানি 2016 2017 XYZ কোম্পানি লেখা আছে, একটা সেম কোম্পানির সাথে ওই বিভিন্ন ইয়ারের সাথে কম্পারিজন, সেটা হচ্ছে ইন্ট্রা কোম্পানি বেসিস। দেন হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রি এভারেজ। ইন্ডাস্ট্রি বলতে কাকে বোঝায় জানেন? ইন্ডাস্ট্রি মানে বুঝেন তো? জি স্যার। ইন্ডাস্ট্রি মানে কি আর কোম্পানির মধ্যে তফাৎ কি বলতে পারবেন? পুরোপুরি জানার কথা না, তারপরে হয়তো জানেন। ইন্ডাস্ট্রি হচ্ছে যে বড় আকারে, কি বড় আকারে কি বড় কোম্পানি না, ইন্ডাস্ট্রি মানে না একটা বড় সেক্টর। ইন্ডাস্ট্রি মানে একটা সেক্টর। ইন্ডাস্ট্রি মানে একটা সেক্টর বলতে দেখেন আমাদের বাংলাদেশে তো অনেক কোম্পানি আছে, ব্যাংক একটা সেক্টর, তো ব্যাংক একটা ইন্ডাস্ট্রি। এরকম ইন্স্যুরেন্স একটা ইন্ডাস্ট্রি বা সেক্টর। আপনার ম্যানুফ্যাকচারিং কোম্পানি যেগুলো তৈরি করে সেগুলো একটা সেক্টর, সেগুলো একটা ইন্ডাস্ট্রি। আপনার ফার্মাসিউটিক্যালস একটা ইন্ডাস্ট্রি, মানে শুধু এখানে ওষুধই তৈরি করবে। আবার মনে করেন টেক্সটাইল একটা ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রি মানে একটা গ্রুপ। এখন আপনার ব্যাংকের সাথে কিন্তু টেক্সটাইলের কম্পারিজন করতে পারবেন না, এটা করলে কিন্তু ভুল হবে। কেন ভুল হবে? কারণ টেক্সটাইলের প্রথম ইনকাম স্টেটমেন্ট আইটেমটা কি? সেলস। আর ব্যাংকে তো কোনো সেলস নাই, ওর তো ইন্টারেস্ট। আপনি যদি সাথে কম্পারিজন করেন যে ব্যাংক বললো কোটি কোটি টাকা আমার ইন্টারেস্ট রেভিনিউ, আর টেক্সটাইলের ইন্টারেস্ট রেভিনিউ খুবই কম, কাজে ব্যাংক অনেক ভালো, আপনি এটা বলবেন? কম্পারিজন ঠিক হইলো? আপনি কি বুঝতে পারতেছেন? জি স্যার। আমি আপনার সাথে কম্পেয়ার করলাম বুয়েটের স্টুডেন্টের সাথে ঢাকা ইউনিভার্সিটির। বুয়েটের পোলাপান কি বুয়েটে পড়ালেখা করছে, অ্যাকাউন্টিংই জানে না, অথচ ইন্টারমিডিয়েট 9 10 এর পরে অ্যাকাউন্টিং অনেক কিছু জানে। কম্পারিজনটা কি ঠিক হবে? না, কোনোভাবেই ঠিক হবে না। আপনার মেডিকেল আর বুয়েট কম্পারিজন করা ঠিক হবে না। আপনি মনে করতে পারেন যে আপনার বুয়েটের সাথে যে সিভিলের সাথে মেকানিক্যাল একটা কম্পারিজন হতে পারে, অথবা সিভিলের সাথে বিগত এই ব্যাচের সাথে এই ব্যাচের কম্পারিজন হতে পারে। সেটা মানে এটা হচ্ছে আমাদের ওই ওই ধরনের একটা ইন্ডাস্ট্রি গুলো কিন্তু ভিন্ন। আপনারা মনে করেন যে বুয়েটের সাথে অন্যান্য কুয়েট রুয়েট এগুলো কম্পারিজন হতে পারে, কিন্তু বুয়েটের সাথে ডিএমসি সিএমসি এইরকম মেডিকেল কলেজের সাথে কম্পারিজন করা ঠিক হবে না। সব মেডিকেল কলেজ কম্পারিজন এটা একটা ঠিক হতে পারে, সেটা একটা ইন্ডাস্ট্রি, সেটা একটা সেক্টর। তো ইন্ডাস্ট্রি এভারেজ দেখেন এখানে কি লেখা আছে, এক্সওয়াইজেড কোম্পানি, দেখেন বাম পাশে ছক দেওয়া আছে এক্সওয়াইজেড কোম্পানি, তারপর এ কোম্পানি বি কোম্পানি সি কোম্পানি। তাহলে এ বি সি তিনটার এভারেজ করেন, তিন দিয়ে ভাগ করছে, এভারেজ বের হয়েছে একটা। এখন ওই এভারেজের মধ্যে আমারটা কেমন, আমি কি এভারেজের মধ্যে আছি না এভারেজের বাহিরে আছি নাকি অনেক কম আছি, এটার সাথে একটা কম্পারিজন করা। মানে আমি সহ, এখানে এবিসি তো লেখা আছে, এখানে এক্সওয়াইজেড লিখতে হচ্ছে এটা আর কি, সবকিছু সহ আমি তার বাহিরে আছি না বেশি আছি, ইটস ইন্ডাস্ট্রি এভারেজ। আচ্ছা দেন হচ্ছে আমাদের ইন্টার কোম্পানি বেসিস। এটা হচ্ছে একটা কোম্পানির সাথে একটা কোম্পানি। এক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে একটা কোম্পানির সাথে একটা কোম্পানি বলতে কম্পেয়ার করার চেষ্টা করবে সবসময় তার ভালোটার সাথে।
মনে করেন যে বাংলালিংক গ্রামীণ ফোন এটা একটা কম্পেয়ার করে। এখন মনে করেন যে মাঝখানে টেলিটক এসে চিন্তা করবে যে আমি কার সাথে কম্পেয়ার করব। মানে সিটিসেল কিন্তু কখনোই দেখা যায় গ্রামীণের সাথে কম্পেয়ার করে না, হয়তো কম্পেয়ার করছে ইসের সাথে, তার কাছাকাছি কোনো কোম্পানির সাথে, এখন তো চলেই গেছে। মানে দেখা যাচ্ছে যে আপনি মনে করেন ওই যে বাংলাদেশে যত কোম্পানিগুলো আছে, মানে একটার সাথে একটা কম্পেয়ার করে, ইন্ডিভিজুয়াল ওয়ান বাই ওয়ান কম্পারিজন করবে সেটা হচ্ছে ইন্টার কোম্পানি। যখন পুরো সেক্টরের সাথে সেটা ইন্ডাস্ট্রি এভারেজ, আর যখন নিজের সাথে কম্পারিজন করবে সেটা হচ্ছে ইন্ট্রা কোম্পানি। আচ্ছা, দেন হচ্ছে আমাদের টুলস অফ অ্যানালাইসিস। আমাদের অ্যানালাইসিস কিভাবে করব, এটা তো আমাদের বেসিস গেল। এবার টুলস গুলো কি কি? তিনটা টুলস আছে, আর অনেক টুলস আছে। এখানে তিনটা টুলসের কথা বলা হয়েছে, থ্রি কমনলি ইউজড টুলস। একটা হচ্ছে হরিজন্টাল অ্যানালাইসিস, একটা ভার্টিক্যাল অ্যানালাইসিস, আর একটা হচ্ছে রেশিও অ্যানালাইসিস। আচ্ছা, হরিজন্টাল কাকে বলে, ভার্টিক্যাল কাকে বলে? হরিজন্টাল লাইনটা বুঝেন, হরিজন্টালটা কি? জি স্যার। মানে পাশাপাশি, পাশাপাশি 2014, 15, 16, 17, 18, এটা হচ্ছে হরিজন্টাল অ্যানালাইসিস। আর ভার্টিক্যাল বলতে মনে করেন একবারে ইনকাম স্টেটমেন্টের দিকে একটু একটু ভিজুয়ালাইজ করেন, যে আপনার সামনে একটা ইনকাম স্টেটমেন্ট দেওয়া আছে। তো প্রথমে দেওয়া আছে সেলস, তারপর দেওয়া আছে কস্ট অফ গুডস সোল্ড, তারপর দেওয়া আছে আমাদের অপারেটিং গ্রস প্রফিট, তারপর দেওয়া আছে অপারেটিং এক্সপেন্স, তারপর দেওয়া আছে এরকম করে নিচের দিকে নামতেছেন আর কি, উপর নিচ নিচ উপর। একটা ইয়ারের সাথেই উপর থেকে নিচে, নিচে থেকে উপরে। আবার ব্যালেন্স শিট চিন্তা করে দেখেন, প্রথমে কারেন্ট অ্যাসেট, কারেন্ট অ্যাসেটের মধ্যে আমাদের দেওয়া আছে ইসের ক্যাশ, তারপর ব্যাংক ব্যালেন্স, অ্যাকাউন্টস রিসিভেবল, প্রিপেড এক্সপেন্স, সাপ্লাইজ, এরকম দেওয়া আছে। তারপর নন কারেন্ট অ্যাসেট, মানে সবগুলো একটা কলামের ভিতরে দেওয়া আছে। আপনি একটা কলাম চিন্তা করে দেখেন, সেটা হচ্ছে আপনার ভার্টিক্যাল। মানে আপনি চিন্তা করবেন ইনভেন্টরির সাথে টোটাল অ্যাসেটের সম্পর্ক কি, সাপ্লাইজের সাথে ইনভেন্টরির সম্পর্কটা কি, মানে হচ্ছে ভার্টিক্যাল অ্যানালাইসিস। আর যখন পাশাপাশি কম্পারিজন ইয়ার টু ইয়ার, সেটা হচ্ছে হরিজন্টাল অ্যানালাইসিস। আরেকটা হচ্ছে রেশিও অ্যানালাইসিস। রেশিও অ্যানালাইসিসটা কোনটা? মানে আমাদের দেখা যাচ্ছে ব্যালেন্স শিট থেকে একটা, ইনকাম স্টেটমেন্ট থেকে একটা, মানে একাধিক যে কোনো স্টেটমেন্ট হতে পারে, যে কোনো আইটেমের সাথে সম্পর্ক থাকতে পারলেই চলো। আমাদের এগুলো আজকে শিখতে হবে। তা সবচেয়ে কমন যেটা, সেটা হচ্ছে রেশিও অ্যানালাইসিস, পরীক্ষায় যেটা আসার মতো আর কি। আমরা বাকি দুইটা সময় পাইলে পড়বো। আর এই যে হরিজন্টালটা, এটা ইসের না, মানে অত পড়াইতে হবে নট নেসেসারি। আপনি দেখতে পারেন এখানে যে 2013, 2012, 2011, 11, 12, 13 তিনটা ইয়ার দেওয়া আছে। এখানে কোন একটা ইয়ারকে বেস ধরে বাকিটার সাথে কম্পেয়ার করা হয়। যেমন এখানে মনে করেন যে বেস হচ্ছে 2011, যদি 11কে বেস ধরেন তাহলে 12তে ভালো হয়েছে না খারাপ হয়েছে, 13তে ভালো হয়েছে না খারাপ হয়েছে, এরকম একটা কম্পারিজন করা হয়। এটা হচ্ছে আমাদের হরিজন্টাল অ্যানালাইসিস। মানে তিনটা ইয়ার পাশাপাশি দেখেন, তিনটা ইয়ার দেওয়া আছে, এরকম 4টা 5টা ইয়ার দেওয়া থাকতে পারে, এবং যে কোনো একটাকে বেস ধরতে হবে। তারপরে দেখেন ফর্মুলাটা কি, চেঞ্জ কেমন কিভাবে বের করা হয়, কারেন্ট ইয়ার অ্যামাউন্ট মাইনাস বেজ ইয়ার অ্যামাউন্ট ডিভাইড বাই বেজ ইয়ার অ্যামাউন্ট। এখানে একটা পার্সেন্টেজ বের হবে, সেটা আমাদের এখানে একটা বের করতে হবে, হরিজন্টাল অ্যানালাইসিস। এটা জাস্ট একটা দেখার জন্য দেখা, এটা একটু খুব একটু জরুরি না। এই যে এক্সাম্পল দিয়েছে আরেকটা, ব্যালেন্স শিট দেওয়া আছেন 2012, 2013, এই যে অ্যামাউন্ট দিয়েছে, ডিফারেন্সটা কোথায়? এই যে কোনোটা বাড়ছে কোনোটা কমছে। যেমন কারেন্ট অ্যাসেট এখানে বাড়ছে, এখানে প্ল্যান্ট অ্যাসেট বাড়ছে, এখানে ইন্টারেস্ট অ্যাসেট কমে গেছে। আচ্ছা, এই যে পার্সেন্টেজটা কেমন, কিভাবে বের করা হয়, কারেন্ট ইয়ার মাইনাস বেজ ইয়ার। এখানে 2012 সালকে বেজ ধরা হয়েছে, বেজ ধরে চেঞ্জ করে পার্সেন্টেজ বের করা হয়েছে। এই যে এখানে পার্সেন্টেজ গুলো বের হয়েছে, এটা একটা। ইনকাম স্টেটমেন্টের একরকম, এই যে 2012, 2013 এভাবে বের করা হয়েছে। আপনারা কি বুঝতে পারতেছেন? হ্যালো? আচ্ছা স্যার, এখানে যদি ভার্টিক্যাল নিয়ে কথা বলি একটু, তো ভার্টিক্যাল মানে হচ্ছে যদি একটু আরেকবার বলতেন যে আসলে ভার্টিক্যালটা এখন আসে ডিফারেন্স। নাই, দাঁড়ান দাঁড়ান, এই হরিজন্টালটা বুঝতে পারছেন? দেখেন 2012, 2013 একটা ই করেন, যে কোনো একটাকে বেস ধরেন। বেস এখানে নরমালি ইউজুয়ালি আগেরটাকে বেস ধরা হয়, মানে ইউজুয়ালি 2012 সালেরটা। এখন 2012 সালে ছিল দেখেন সেলস কত, 1960,000, আর এখানে কত, 2195,000, মাইনাস করলে বেরিয়েছে 235,000। আচ্ছা, তো কত পার্সেন্ট, 12% বেড়ে বেড়ে গেছে। কিভাবে বের করলাম এই ফিগারটা, কারেন্ট মাইনাস বেস ডিভাইডেড বাই বেস। কারেন্ট কত, 2195 মাইনাস 1960 ডিভাইড বাই 1960, মানে 2,35,000 কে যদি আপনি 1960 দিয়ে ভাগ করেন, তাহলে কত আসে দেখেন, ইলেভেন পয়েন্ট, মানে স্যার 2,35,000 0.1129। কত দিয়ে ভাগ করবো?
হ্যাঁ, হ্যাঁ। ওই যে আমাদের এই এটা খেয়াল করেন। এই যে আমাদের এই চিত্রটা। এই যে দেখেন। চেঞ্জটা কি? কারেন্ট ইয়ার অ্যামাউন্ট মাইনাস বেজ ইয়ার অ্যামাউন্ট ডিভাইডেড বাই বেজ ইয়ার অ্যামাউন্ট। আপনি যেকোনো এটা শুধু এটা তো মুখস্থ করার কিছু নাই। আপনি যেকোনো যদি চেঞ্জ বের করতে চান, মনে করেন গত বছরের জিডিপি ছিল 7, এই বছর 8, তাহলে কত পার্সেন্ট বাড়লো? আপনি কিভাবে বের করবেন? এই বছরটা মানে গত বছরটা ডিভাইড বাই গত বছরটা। ভাগ করবো কত টাকা দিয়ে? 20 তো গত বছরটা, গত বছরেরটা, সেটাই। মানে আমাদের কারেন্ট ইয়ার মাইনাস বেজ অ্যামাউন্ট ডিভাইড বাই বেজ ইয়ার অ্যামাউন্ট। আচ্ছা, এরকম। তাহলে দেখেন এই যে আমাদের ব্যালেন্স শিটে 10,20,000 মাইনাস 9,45,000, ডিফারেন্স আসছে কত? 75,000 ডিভাইড বাই 9,45,000 ভাগ করেন, দেখবেন 7.9% আসছে। মানে 0.079 এরকম আসছে, বা 0.07888 এরকম কিছু একটা আসছে। এটা হচ্ছে আমাদের হরিজন্টাল। মানে এখানে দুইটা ইয়ার পাশাপাশি দেওয়া আছে। আরো ইয়ার, একাধিক ইয়ার থাকলে আরো বেশি একটু ঝামেলা হবে। সেক্ষেত্রে আমাদের মানে থাকবে, পুরো এতগুলো পরীক্ষা থাকবে না। যে একটা পুরো ব্যালেন্স শিট দেওয়া আছে 5টা ইয়ারের, আপনি এটা করতে করতে অনেক সময় লেগে যাবে। আপনার 4টা অ্যামাউন্ট বের করতে হবে, 4টা পার্সেন্টেজ বের করতে হবে, অনেক সময় লেগে যাবে। আচ্ছা, এটা গুলো একটা, যে আমাদের হরিজন্টাল। এবার দেখেন ভার্টিক্যাল। এই যে ভার্টিক্যালটা খেয়াল করেন, 2012-13 দেওয়া আছে, যে কোনো একটা ইয়ার দেওয়া থাকবে, আপনার দুইটা ইয়ার জরুরি না। এখানে জাস্ট ভার্টিক্যালটাকে ধরা হয়। দেখেন এখানে সবচেয়ে বড় আইটেম কোনটা? যেমন কারেন্ট অ্যাসেট 10,20,000, প্ল্যান্ড অ্যাসেট 8 লক্ষ 2013 সালেরটা, ইন্টেজিবল অ্যাসেট 15,000, টোটাল অ্যাসেট কত? 18,35,000। এই 18,35,000 টোটাল। এই দেখেন এই পুরো কলামের দিকে তাকা, দেখেন সবচেয়ে বড় কিন্তু 18,35,000। আবার দেখেন কারেন্ট লাইব্রেরিজ 3,40,500, লং টার্ম লাইব্রেরিজ 4,27,500, টোটাল লাইব্রেরিজ 8,32,000। এদিক দিয়ে কমন স্টক দেওয়া আছে 2,75,000, রিটেন আর্নিংস 2,07,27,000। টোটাল স্টক ইকুইটি কত? আপনি যদি দেখেন এত, তার টোটাল লাইবিলিটিস এন্ড স্টক হোল্ডার্স ইকুইটি 18,35,000। মানে যেটা সবচেয়ে বড় তাকে 100% ধরতে হবে, আলটিমেটলি সবগুলোকে 100% এ কনভার্ট করতে হবে। আগেরটা কিন্তু তা ছিল না। আগেরটা ছিল আমার কতটুকু চেঞ্জ হয়েছে, আর এখানে কোন একটাকে 100% ধরে বাকিগুলো কত পার্সেন্ট, 100 এর মধ্যে কত, বাকিগুলো 100 এর মধ্যে কত। যেমন আপনাদের যে পরীক্ষাগুলো চিন্তা করে দেখেন, যে আপনাদের ক্লাস টেস্ট নেওয়া হচ্ছে 20 মার্কে, তাহলে এখানে কত হইলো? এখানে 20%। তারপর অ্যাটেন্ডেন্স দেওয়া আছে 5% বা 10%, যেটাই থাকে আর কি। তো টোটাল এতের মধ্যে আমি এত পাচ্ছি, কত পার্সেন্ট আমি ওয়েট দিচ্ছি। মানে যে কোনো কোর্সের মার্কস গুলোকে আপনি কনভার্ট করে 100 এ, তাহলে আমাদের যেটা হচ্ছে সেটা ওর মধ্যে কতটুকু আসে, একটা ক্লাস টেস্টে কত, একটা অ্যাটেন্ডেন্সে কত, একটা অ্যাসাইনমেন্টে কত। তো এই জিনিসগুলো আমাদের এখানে অ্যাডজাস্ট করতে হয়। এরকম দেখেন কারেন্ট এসেট দেওয়া আছে 55.6%। এই জিনিসটা কোথেকে আসলো? এই জিনিসটা হচ্ছে আমাদের যে টোটাল 18,35,000, আপনি যদি 10,20,000 কে 18,35,000 দিয়ে ভাগ করেন, দেখবেন এটা বের হবে। মানে টোটাল অ্যাসেটের মধ্যে কারেন্ট অ্যাসেট কতটুকু, টোটাল অ্যাসেটের মধ্যে প্ল্যান্ট অ্যাসেট কতটুকু, টোটাল অ্যাসেটের মধ্যে ইনটেনজিবল অ্যাসেট কতটুকু। আবার এদিকে নিচের দিকে দেখেন সবচেয়ে বড় কোনটা, এই যে আমাদের 18,35,000 টাকা টোটাল লাইবিলিটিস এন্ড স্টক হোল্ডার্স ইকুইটি। এর মধ্যে কারেন্ট লাইবিলিটিস কত পার্সেন্ট, যে ইসের জাস্ট এটা একবার খুব সহজ, এটা সময় কম লাগে। মানে টোটাল টাকা দিয়ে এটা ভাগ করা, জাস্ট বুঝতেছেন? স্যার এটা হচ্ছে আগেরটাই তো আমরা জাস্ট খালি হচ্ছে যে প্রিভিয়াস আগেরটা দুইটা সাথে ইয়ার লাগবেই লাগবে, একাধিক ইয়ার লাগবেই লাগবে। আর এখানে কিন্তু একাধিক ইয়ার জরুরি না। 2013 আর 12 দুইটা ইয়ার দেওয়া আছে, দুইটা ইয়ার জরুরি না। দুইটা ইয়ার কেন দিয়েছে সেটা আমরা একটু পরে দেখতেছি। আপনি 2000 মানে দুইটা ইয়ার এটা ছাড়াই হবে, মানে 2013 করার জন্য 12 এই ইনফরমেশন প্রসিডিউরের লাগবে। নামটা কি জানি স্যার বলছিলেন, এটা হচ্ছে একটু শুনতে ভার্টিক্যাল। পাইনি। দেখেন ভার্টিক্যাল, দেখেন উপর থেকে নিচে, নিচ থেকে উপরে, ও আচ্ছা আচ্ছা, একটা বুঝতে কলামের পারছি। সাথে। এখানে এই ক্ষেত্রে যেটা করা হয়, যে পুরো কলামের মধ্যে সবচেয়ে বড় আইটেম যেটা, সেটাকে 100% ধরা হয়, বাকিগুলো 100 এর মধ্যে কত পার্সেন্ট। তো টোটাল অ্যাসেট হচ্ছে আমাদের 100%। আবার নিচের দিকে এগুলো এই সাম করা হয় না, যে জাস্ট সবচেয়ে ম্যাক্সিমামটাই 100% কেন ধরা হইতেছে? না, 100% তাহলে কাকে ধরবেন? কাউকে তো একটা ধরতে হবে। তো এখানে তো স্যার টোটাল এসেট মানে আমি মনে হচ্ছে যে এরকম যে সবগুলো যোগ করে যেটা আসছে সেটা 100% ধরছে। হ্যাঁ, সেটাই বলেন। সেটাও বলতে পারেন, একই তো হইলো। জি স্যার, একই হইলো, জি স্যার। যে আমাদের টোটাল অ্যাসেট যেটা সেটা 100%, এর মধ্যে টোটাল অ্যাসেটের মধ্যে কত পার্সেন্ট সেগুলো যাচ্ছে। তা আলটিমেটলি বড়টাকেই কিন্তু ধরতে হবে,
কারণ 100 এর বেশি তো হইতে পারে না। 100 এর বেশি হইতে পারে ইনকাম স্টেটমেন্টের ক্ষেত্রে, সেটা আমি দেখাবো বুঝতে পারছি। এক্সট্রিম কেসের ক্ষেত্রে। আচ্ছা, তো দেখেন আমাদের এখন কথা হচ্ছে 2012 সালটা কেন দিল? ওটা কি জরুরি? ওইটা আপনার কম্পিটিশনে জরুরি না, ওটা বাট আরেকটা ইন্টারপ্রিটেশনে জরুরি। ওইটা আপনার কম্পিটিশনে জরুরি না। 2013 সাল ছাড়াই 12 সাল করা যাবে, 12 সাল ছাড়াই 13 সাল করা যাবে। কিন্তু 2012-13 দেওয়ার পাশাপাশি কারণটা কি দেখেন? দেখেন আমাদের এই যে কারেন্ট অ্যাসেট ছিল 2013 সালে 55.6%, আর 2012 সালে ছিল কত? 59.2% টোটাল অ্যাসেটের। আপনি কি জিনিসটা বুঝতে পারতেছেন? 2012 সালে কারেন্ট অ্যাসেট ছিল 9,45,000, আর 2013 সালে কত সেটা? 10,20,000। তো বেশি না কম? 2013 সালে, কমে গেছে। 13 সালে কি কমে গেছে না বেড়ে গেছে? অ্যাবসলিউট ফিগারে স্যার এমন অ্যামাউন্টের দিক দিয়ে বেশি, কিন্তু অ্যামাউন্ট পার্সেন্টেজ দিক দিয়ে কম। জি স্যার। দেখছেন? এখন আপনি চিন্তা করে দেখেন, মানে যদি আপনি পার্সেন্টেজে যান তাহলে দেখবেন যে আপনার 2012 সালেই বেশি ছিল, আর 2013 সালে কমে গেছে। মানে আমার ফিগার বেড়ে গেছে, তারপরে সেটা কম দেখাচ্ছে। কারণ কি? 2012 সালের বেসটাই কম। সেটা আমাদের টোটাল অ্যাসেটটাই ছিল কত? 100% হলেও 15,95,000, আর এখানে ছিল 18,35,000। এই জন্য অনেক সময় দেখেন মিস কম্পারিজন করে। এই যে পার্সেন্টেজে অনেক সময় মিস কম্পারিজন করে। পার্সেন্টেজ কিন্তু সবসময় সঠিক তথ্য দেয় না। সবসময় সঠিক তথ্য দেয় না। এই যে মনে করেন একজন খেলোয়াড় দেখা যাচ্ছে কত? ওই যে স্ট্রাইক রেট 200%। আপনি কি মনে করবেন? সেই খেলোয়াড়। স্ট্রাইক রেট 200% মানে সেই খেলোয়াড়। আপনি তো তাই মনে করবেন না? স্ট্রাইক রেট 200% মানে কি? দেখা গেছে 2 বলে 4 নিছে। সে তো সেই খেলোয়াড়। অথচ একজন যে 100 বলে 80 নিছে, আপনার তার মনে করেন যে মাত্র 80%। স্ট্রাইক রেট 80 আর ওর 200। তো সেই ভালো অনেক। 2 বলে 4 নেওয়া ভালো না 100 বলে 80 নেওয়া ভালো? স্যার 100 বলে 80 না বলা অবশ্যই। 2 বলে নির্ভর 4 নিয়ে করে। 2 নিয়ে 4 বলে আউট হয়ে গেল। তারপরে না, নির্ভর তো করেই, জেনারেলটা চিন্তা করেন। মনে করেন একটা খেলা ইসের ক্রিকেটের 10 জন খেলোয়াড়ের মধ্যে এরকম যদি 5-6 জন 2 বলে 4 নেয়, সবাই তো বলবে স্ট্রাইক রেট দারুণ হইছে। দুইটা করে বল মারছে, 1 বলে 4 আরেক বলে আউট, 1 বলে 4 আরেক বলে আউট। মানে দেখা গেছে 2 বলে 4, স্ট্রাইক রেট 200। তো কি হবে? এরকম 10 জন হলে 40 রানে সব শেষ। কিন্তু সবার স্যার স্ট্রাইক আজকে রেট বেশি। ফুটবল নিয়ে বলেন। আচ্ছা, ফুটবল নিয়ে বলা দরকার নেই। কারো দুঃখ মনে, কারো মনে কষ্ট, কারো খুব। স্যার আপনার মনে কি দুঃখ না আমি কষ্ট? আসলে ট্রুলি চিন্তা করলে আমি আসলে এই কষ্টে আছেন স্যার? না আমি আসলে খেলাই দেখি না। আমি বিশেষ করে ব্রাজিল আর্জেন্টিনা এদের মাতামাতি দেখলে আমার খুব খারাপ লাগে। যে নিজের দেশের খবর নেই, আর অন্যের দেশের নিয়ে চিন্তা ভাবনা। এটা আপনি মনে করতে পারেন যে এটা কেমন কথাবার্তা, নিজের দেশে ফুটবল খেললে হয়তো বা নিজেরা ই করতেন, এটা হইতে পারে, কিন্তু আমার কাছে খারাপ লাগে। যে এটা নিয়ে এত ক্ল্যাশ কেন থাকবে, মারামারি হয়ে যায়, পুলিশ মোতায়েন করবে, এইটা আবার বেশি বেশি লাগে, এক্সট্রিম লাগে। এই জন্য বিশেষ করে যদি খেলা দেখেও থাকি, এদের জন্য বিশেষ করে যে এই ফ্যানগিরি দেখে আমার কাছে মনে হচ্ছে লিস্ট ব্রাজিল আর্জেন্টিনা ছাড়া অন্য কোনো দল থাকলে করতাম, ভালো দল। এই জন্য যখন আমি খেলা দেখি না, তখন দেখি যে ব্রাজিলের সাথে অন্য কোনো দল হলে আমি অন্য দলকে সাপোর্ট করি, আর্জেন্টিনার সাথে অন্য খেলা দল হলে অন্যরা সাপোর্ট করি। এখন আজকে তো দুইটাই খেলা একসাথে, এখন আমি আজকে কি করবো? আজকে খেলাই দেখিনি। স্যার খালি রেফারি বাকি স্যার। স্যার বলের পার্সেন্টেজে ব্রাজিল লাগাইছিল কিন্তু জিতে গেল অন্য কেউ। এটা তো এখন আপনি ব্রাজিল দেখে বলবেন। আচ্ছা, যাই হোক, দেখার বিষয় না, যেই জিতুক জিতুক গিয়ে। আমার কি এতে লাভ, কি বেনিফিটটা কি? একটু সাময়িক এটা সেটা, কিন্তু এটা নিয়ে যদি এরকম হইতো যে মন থেকে স্যাটিসফ্যাকশন পাইতেন তাহলে ভালো। কিন্তু কথা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে যেটা দেখি, মানে মোস্ট অফ দ্য কেস সিনারিও যেটা জানেন, মানে আর্জেন্টিনা আজকে জিতছে। আচ্ছা, এটার মিনিং, এটা সে কখন খুশি হয় জানেন? আর্জেন্টিনা জিতছে এটা হচ্ছে বেশি খুশি না হয়ে সে বেশি খুশি হয় যে ব্রাজিল হারছে। ব্যাপারটা এরকম। আপনি কি কনসেপ্ট বুঝতে পারতেছেন? মানে আমি সাকসেসফুল, আমার ডিটারমাইন্ড কি? আমি আমি যে সাকসেসফুল এটা কিভাবে বুঝবো? আমি একটা ভালো জব করি, আমি একটা এটা করি সেটা করি, খুব ফ্যামিলিকে সময় দিতে পারি, এইটাই ইন্ডিকেটর? নাকি অন্য কেউ আনসাকসেসফুল তাই আমি সাকসেসফুল? চিন্তা করেন ব্যাপারটা। মানে আমাদের দেশে এরকম হয়ে গেছে। আর ওরাও তো দেখি এরকম এত ক্ল্যাশ লাগে না, ব্রাজিল আর্জেন্টিনা। ওদের দেশে মনে এরকম ঝামেলা নাই যেগুলো আমাদের দেশে হয়। মানে আর্জেন্টিনা সবসময় চিন্তা আমরা করে ওই এন্টি উৎসাহী। ব্রাজিল। আর্জেন্টিনা বেশিরভাগ ক্ষেত্রে, সবসময় বলবো না, স্যার মানে মোস্ট অফ আর্জেন্টিনার দ্য কেস। প্রেসিডেন্ট বলছে ব্রাজিলের প্লেয়াররা জঙ্গল থেকে আসছে। মোস্ট অফ দ্য আর্জেন্টিনিয়ান কি বলে যে তারা হচ্ছে এন্টি ব্রাজিল, আর বেশিরভাগ ব্রাজিলই কি এন্টি আর্জেন্টিনা। আচ্ছা, আমি যদি আর্জেন্টিনা সাপোর্ট করি, আমি কি করব? আমার এটা ভালো খেলে এই জন্য আমি এটা সাপোর্ট করি তা না, ওই যে তোরা ওই থেকে পড়স, এটা করস সেটা করস, এগুলা কি?
এর লিগে আমার ভালো লাগে না। আচ্ছা যাই হোক বাদ দেন। যেটা ইচ্ছে সেটা করুক গে। ওই যে একইভাবে দেখেন, এইখানে দেখেন এই যে আমাদের বলছিলাম যে 100% এর বেশি হইতে পারে। দেখেন আমাদের এখানে সেলস রেভিনিউ 104.7%। এখানে একটা কারণ আছে। এখানে কারণ হচ্ছে আমাদের সেলস এর চেয়ে নেট সেলসটা ইম্পর্টেন্ট বেশি। কারণ আমাদের সেলস থেকে যদি সেলস রিটার্ন এবং অ্যালাউন্স মাইনাস করা হয়, সেক্ষেত্রে সেগুলা আমাদের কিন্তু নেট যেটা আসে সেটা কিন্তু ইম্পর্টেন্ট। কারণ সেলস করছি বেশি, এই যে 21,95,000 সেলস করছি 2013 সালে, এর মধ্যে 98,000 টাকা আমার সেলস রিয়েল সেলস না, সেগুলো ফেরত দিছি। তাহলে তোমার রিয়েল সেলস কোনটা? 20,97,000 টাকা, এটা আমার রিয়েল সেলস। এটাকে 100 ধরতে হবে, এটাকে আমার 100% ধরতে হবে, 100% ধরতে হবে। আমাদের ওই যে যেটা আমাদের টোটাল সবচেয়ে বড় আইটেম যেটা বলছিলাম, তো সেটাকে ধরলে ঠিক হবে না, সেটাকে ধরলে একটু মিস ইন্টারপ্রেট হইতে পারে। দেখা যাবে নেট সেলস 100% না হয়ে 97% বা 96% হয়ে গেছে। তো এই জন্য আমাদের যেটা করতে হবে, এখানে নেট সেলস কে 100% ধরে বাকিগুলোকে আমাদের চিন্তা করতে হবে। যে চিন্তা করেন নেট সেলস যদি 100% হয় তাহলে কস্ট অফ গুডস সোল্ড কত? ওই সব এখন ওই যে 20,97,000 সবগুলো ভাগ করবেন। কস্ট অফ গুডস সোল্ড কত? 12,81,000 ভাগ 20,97,000। আবার গ্রস প্রফিট আছে 8,16,000 ভাগ 20,97,000। সেলিং এক্সপেন্স আছে 2,53,000 ভাগ 20,97,000। সবগুলো যদি ভাগ করবেন, এই 2012 সালে ঠিক এরকম করে ভাগ করবেন। ভাগ করে পাশাপাশি আরেকটা কলাম দেওয়া হয়েছে কিসের জন্য? জাস্ট কম্পারিজনের জন্য। পরীক্ষায় আসলে আপনার কিন্তু ইন্টারপ্রিটেশন চাওয়া হবে, যে আপনি বলেন যে কোন ইয়ারে বেশি ভালো হয়েছে। দেখুন দুইটাই কিন্তু পাশাপাশি, যেমন সেলস 100% 100%, কস্ট অফ গুডস সোল্ড এটা 61.1%, এখানে 62.1%, খুব বেশি পার্থক্য নাই। তারপর গ্রস প্রফিট 38%, এখানে 37%, এখানে 12%, সেলিং এক্সপেন্স এখানে 11%, অ্যাডমিনিস্ট্রেটিভ 5%, এখানে 5.9, টোটাল অপারেটিং এক্সপেন্স 17%, এখানে 17.4%। মানে খুব একটা পার্থক্য নাই এর মধ্যে। আচ্ছা, তো ইনকাম স্টেটমেন্টটা আমাদের খুব একটা পার্থক্য নাই, মোটামুটি প্রতিষ্ঠান ভালো করতেছে এটা বোঝা যাচ্ছে। কিন্তু আমাদের ব্যালেন্স শিটে দেখলাম যে কারেন্ট অ্যাসেটের পার্থক্যটা একটু বেশি ছিল। ওই যে আমাদের এখানে মানে অ্যাসেট বেড়ে গেছে, এখানে একটু কমে গেছে। আচ্ছা যাই হোক, যে একইভাবে এখানে দেওয়া আছে। আর এখানে একটা জিনিস আপনাকে করতে বলছে, ডু ইট হরিজন্টাল অ্যানালাইসিস কারেন্ট অ্যাসেট, প্ল্যান্ট অ্যাসেট, টোটাল অ্যাসেট 2016 সাল 2017 সাল, আপনি বের করবেন পার্সেন্টেজ কত। এবার আসি সর্বশেষ, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, মানে যেটা কমন সবচেয়ে বেশি, রেশিও অ্যানালাইসিস সবচেয়ে কমন। এইখানে আবার কিছু আমাদের জিনিস আছে, আমাদের কতগুলো রেশিও ক্যাটাগরি দেওয়া আছে, 3টা ক্যাটাগরি এখানে দেওয়া আছে। দেখেন একটা হচ্ছে আমাদের লিকুইডিটি রেশিওস, এর আন্ডারে আবার কতগুলো সাব রেশিও আছে। তারপর আছে প্রফিটেবিলিটি রেশিওস, এর আন্ডারে কয়েকটা সাব রেশিও আছে। সলভেন্সি রেশিওস, এর আন্ডারে আমাদের কিছু সাব রেশিও আছে। তো আমাদের যেটা দেখতে হবে লিকুইডিটি রেশিওস, প্রফিটেবিলিটি রেশিওস, সলভেন্সি রেশিওস, সবগুলো আমাদের একটু একটু দেখবো। লিকুইডিটি রেশিওস কাকে বলে? যেগুলো শুধু কারেন্ট অ্যাসেট কারেন্ট লায়াবিলিটি রিলেটেড, কারেন্ট অ্যাসেট কারেন্ট লায়াবিলিটির ভিত্তি করে যেগুলো করা হয়। যেমন দেখেন এখানে আমাদের নাম্বার 1 হচ্ছে কারেন্ট রেশিও, এটা একটু ভালো করে পড়তে হবে। কারেন্ট রেশিও ফর্মুলাটা কি? কারেন্ট অ্যাসেট ডিভাইড বাই কারেন্ট লায়াবিলিটিস, কারেন্ট অ্যাসেট ডিভাইড বাই কারেন্ট লায়াবিলিটিস। কারেন্ট অ্যাসেট কাকে বলে? ব্যালেন্স শিট দেখলে আপনি বুঝতে পারবেন। ব্যালেন্স শিটে কারেন্ট অ্যাসেট আমরা লাস্ট ক্লাসে করে আসছিলাম, যে আমাদের ক্যাশ, ব্যাংক ব্যালেন্স, অ্যাকাউন্ট রিসিভেবল, সাপ্লাইস, প্রিপেড এক্সপেন্স, সেগুলো সব হচ্ছে কারেন্ট অ্যাসেটস। আর কারেন্ট লায়াবিলিটি কোনগুলো? অ্যাকাউন্টস পেয়েবল, তারপর মনে করেন যে নোটস পেয়েবল, যেগুলো কারেন্ট সেকশনে দেওয়া আছে, সেগুলো হচ্ছে কারেন্ট লায়াবিলিটিস। আচ্ছা, সেগুলোতে ভাগ করবেন, আপনার বের হয়ে যাবে কারেন্ট রেশিও। এই যে যেমন এখানে দেওয়া আছে 2.96:1, তারপর এখানে 3.12:1, অর্থাৎ কারেন্ট অ্যাসেট হচ্ছে 2 টাকা 96 পয়সা, এর এগেইনস্টে কারেন্ট লায়াবিলিটিস 1 টাকা। আবার এখানে 3 টাকা 12 পয়সা হচ্ছে কারেন্ট অ্যাসেট, আর এগেইনস্টে 1 টাকা হচ্ছে কারেন্ট লায়াবিলিটিস। এটা হচ্ছে কারেন্ট রেশিও। তারপর হচ্ছে আমাদের অ্যাসিড টেস্ট রেশিও। অ্যাসিড টেস্ট রেশিও হচ্ছে আমাদের কারেন্ট অ্যাসেটের কারেন্ট রেশিওর মতোই, জাস্ট একটু পার্থক্য। মানে কারেন্ট অ্যাসেটের মধ্যে একটা আইটেম আছে যেটা আমাদের আসলে কারেন্ট ঠিক আছে, কিন্তু এটা অনিশ্চিত। যেমন মনে করেন যে ক্যাশ, আপনি যে কোনো সময় কাজে লাগাতে পারবেন। ব্যাংক ব্যালেন্স, আজকে চাইলে আপনি আজকে একটু পর টাকা ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে আসতে পারবেন। আচ্ছা, তারপর সাপ্লাইস, এটা বেশি দিন জানা ইউজ করে ফেলা হয়। তারপর প্রিপেড এক্সপেন্স, দেখা যাচ্ছে যে 1 মাস 2 মাস মেয়াদ আছে। কিন্তু ইনভেন্টরি, ইনভেন্টরি কাকে বলে জানেন? ইনভেন্টরি মানে আপনি যে গুডস পারচেজ করেছেন সেটা বিক্রি করবেন, এখন সেটা কবে বিক্রি করবেন এটা কিন্তু একটু অনিশ্চিত। ইনভেন্টরি আপনি ইচ্ছা করে কিনে অনেক কারেন্ট অ্যাসেট বেশি দেখাইতে পারেন, এই জন্য ইনভেন্টরিটা বাদ দিয়ে আরেকটা রেশিও বের করতে হয়, সেটা হচ্ছে অ্যাসেট টেস্ট রেশিও। সব আগের মতোই। দেখেন আমাদের ফর্মুলাটা হচ্ছে কি, এই যে ক্যাশ শর্ট টার্ম ইনভেস্টমেন্ট প্লাস অ্যাকাউন্টস রিসিভেবল ডিভাইড বাই কারেন্ট লায়াবিলিটিস।
অথবা বলতে পারেন যে কারেন্ট অ্যাসেটস মাইনাস ইনভেন্টরি, সেটা বাদ দেওয়ার পর যেটা বের হবে সেটা হচ্ছে আমাদের উপরে কুইক অ্যাসেট বলা হয় ডিভাইডেড বাই কারেন্ট লাইবিলিটিস। এটাকে বলা হয় অ্যাসিড টেস্ট রেশিও অথবা কুইক রেশিও, অ্যাসিড টেস্ট রেশিও অথবা কুইক রেশিও। তো যেটা হচ্ছে আমাদের উপরে কারেন্ট রেশিওতে কি দেখলাম যে কারেন্ট অ্যাসেট ডিভাইড বাই কারেন্ট লাইবিলিটিস, আর এখানে কারেন্ট অ্যাসেট থেকে ইনভেন্টরিটা বাদ দিয়ে বাকিগুলো যোগ করা হয়, ইনভেন্টরিটা বাদ দিয়ে বাকিগুলো যোগ করা হয় ডিভাইড বাই কারেন্ট লাইবিলিটিস। আচ্ছা, তো একইভাবে একই ফর্মুলা ভাবে যাবেন। তারপর হচ্ছে আমাদের এখানে অ্যাকাউন্টস রিসিভেবল টার্নওভার। অ্যাকাউন্টস রিসিভেবল, অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার, অ্যাকাউন্ট রিসিভেবল কাকে বলে? বাকিতে বিক্রি করছেন কিন্তু টাকা পান নাই, সেটা হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল। তো এটার সাথে কার সম্পর্ক? এটার সাথে সম্পর্ক হচ্ছে আমাদের বাকিতে বিক্রি। দেখেন ফর্মুলাটা, নেট ক্রেডিট সেলস ডিভাইড বাই এভারেজ নেট অ্যাকাউন্টস রিসিভেবল। নেট ক্রেডিট সেলস মানে টোটাল কতটুকু বাকিতে বিক্রি করছেন, আর এভারেজ নেট অ্যাকাউন্টস রিসিভেবল, এভারেজ বলতে কি 2 বছরের, গত বছর প্লাস এই বছর, সেটা যোগ করে 2 দিয়ে ভাগ করবেন। এই যে নেট ক্রেডিট সেলস আপনার ফিগার দেওয়া থাকবে, আমি একটা পুরো ম্যাথ দেখাবো আপনাদের, এটাকে টার্গেট করে যাইতে থাকি। যে আমাদের উপরে থাকবে ক্রেডিট সেলস আর নিচে থাকবে কি এভারেজ নেট অ্যাকাউন্টস রিসিভেবল। এভারেজ কোনটা? বিগত ইয়ার প্লাস এই ইয়ার, কারেন্ট ইয়ার, দুটো যোগ করব, 2 দিয়ে ভাগ করব, তাহলে এভারেজটা বের হয়ে যাবে। সেই এভারেজটা বের করলে যেটাতে ভাগ করব সেটা আমাদের অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার বের হয়ে যাবে। ইনভেন্টরি টার্নওভার, ইনভেন্টরি, ইনভেন্টরি কাকে বলে? যেটা আমি বিক্রি করার জন্য কিনে রাখছি, আর যদি বিক্রি হয়ে যায় সেটা হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড। কাজে ইনভেন্টরির সাথে কস্ট অফ গুডস এর সাথে সম্পর্ক, যে আমি কতগুলো আনলাম কতগুলো বিক্রি হলো, টার্নওভার মানে আমি বছরে কয়বার আমার ইনভেন্টরি কিনতে হয়, টার্নওভারটার রেটটা কত, গোডাউন থেকে কতবার আমি সরাইতেছি। খালি যত বেশি বেশি টার্নওভার হবে তত বেশি আমার জন্য ভালো, মানে খালি আনলে বিক্রি হয়ে যায়, আনলে বিক্রি হয়ে যায়। আর একটা আমি একবার কিনে রাখছি আর বিক্রি হচ্ছে না, তার মানে টার্নওভার রেশিও খুব কম। তো এটা হচ্ছে আমাদের কস্ট অফ গুডস সোল্ড ডিভাইড বাই এভারেজ ইনভেন্টরি। কস্ট অফ গুডস সোল্ড ইনকাম স্টেটমেন্টে থাকবে, আর এভারেজ ইনভেন্টরি ব্যালেন্স শিটের দুইটা ইয়ার থেকে যোগ করে 2 দিয়ে ভাগ করবেন। এই চারটা গেল আমাদের কি কারেন্ট লিকুইডিটি রেশিওস। এবার আসে আমাদের প্রফিটেবিলিটি রেশিওস। প্রফিটেবিলিটি এর মধ্যে প্রথম একটা হচ্ছে আমাদের কি প্রফিট মার্জিন। প্রফিট মার্জিন কাকে বলে? নেট প্রফিট, নেট ইনকাম বা নেট প্রফিট ডিভাইড বাই নেট সেলস, মানে আমাদের কতটুকু প্রফিট হয়েছে। এবং প্রফিট মেজার করে কি দিয়ে? ইনকাম সেলস দিয়ে। তা আমরা ওই যে আগের ইস্যু পড়ছিলাম, আপনাদের পড়াইছিলাম, কাকে পড়াইছি মনে নাই, না আপনাদের পড়াই নাই, প্রফিট বের করা, যে প্রফিট দুইভাবে বের করতে হয়, একটা হচ্ছে আপনার কস্টের উপর, একটা সেলস এর উপর। তো এখানে নেট ইনকাম ডিভাইড বাই সেলস। তারপর দেখেন অ্যাসেট টার্নওভার। অ্যাসেট টার্নওভার মানে অ্যাসেট কতবার ঘুরপাক খায়, আমাদের সেলস এর সাথে রিলেটেড। নেট সেলস ডিভাইড বাই এভারেজ টোটাল অ্যাসেটস। সবগুলো আপনার আসবে না, খালি জাস্ট আমাদের এখানে অনেকগুলো দেওয়া আছে। তো রিটার্ন অন অ্যাসেট, অ্যাসেটের উপর আমার ইনকাম কতটুকু। রিটার্ন মানে মিন্স ইনকাম, রিমেম্বার, রিটার্ন মানে কিন্তু ফেরত না। যখন আপনি বলবেন সেলস রিটার্ন, সেটা হচ্ছে আমাদের সেলস ফেরত, মানে বিক্রয় ফেরত। আর এখানে রিটার্ন অন অ্যাসেট, আপনার কতটুকু রিটার্ন আসতেছে, মানে কতটুকু ইনকাম আসতেছে। রিটার্ন অন অ্যাসেট, রিটার্ন মানে ইনকাম, এখানে নেট ইনকাম ডিভাইডেড বাই এভারেজ টোটাল অ্যাসেটস, এভারেজ টোটাল অ্যাসেটস। তারপর রিটার্ন অন কমন স্টক হোল্ডার্স ইকুইটি, রিটার্ন আমাদের মানে ইনকাম, আর অন কমন স্টক হোল্ডার্স ইকুইটি, এভারেজ কমন স্টক হোল্ডার্স ইকুইটি মানে ইকুইটি, কমন ইকুইটি যেটা। তারপর আর্নিং পার শেয়ার, আর্নিং পার শেয়ার, প্রতি শেয়ার ইনকাম কত। প্রতি শেয়ার মানে কি? শেয়ার সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। নেট ইনকাম ডিভাইড বাই প্রিফার্ড ডিভিডেন্ড। এটা প্রিফার্ড ডিভিডেন্ড বলতে কি? আমাদের কোম্পানির যে শেয়ার থাকে দুই ধরনের, একটা হচ্ছে আমাদের ইসের কমন শেয়ার, একটা থাকে আমাদের প্রিফার্ড শেয়ার। তো প্রিফার্ড শেয়ারটা যেটা, সেটা মাইনাস করে যেটা বের হয় সেটা হচ্ছে আমাদের অ্যাভেলেবল ইনকাম, সেটা শুধু কমন শেয়ার হোল্ডাররা পাবে। সেটাকে যদি আমরা কমন শেয়ার দ্বারা ভাগ করি তাহলে সেটা আমাদের বের হয়ে যাবে ইপিএস, আর্নিং পার শেয়ার। প্রাইস আর্নিং রেশিও, প্রাইস আর্নিং রেশিও মানে পিই রেশিও, প্রাইস আর্নিং, উপরে প্রাইস নিচে আর্নিংস মানে নিচে ইপিএস, যেটা একটু বের করলাম, আর্নিং পার শেয়ার, উপরে মার্কেট প্রাইস পার শেয়ার। পে আউট রেশিও, এগুলো সব দেখতে হবে না, আমি বলে দেবো না কোনগুলো দেখতে হবে বেশি বেশি। সলভেন্সি রেশিও, সলভেন্সি রেশিও দুইটা মাত্র আছে, ডেট টু অ্যাসেট রেশিও। সলভেন্সি মানে একটা প্রতিষ্ঠান কতটুকু সলভেন্ট, মানে সেটা মেজার করা হয়, সেটা এবং ইসের সাথে, ঋণের সাথে সম্পর্কিত। ডেট টু অ্যাসেট, ডেট টু অ্যাসেট, ডেট বলতে লাইবিলিটিস, টোটাল ডেট ডিভাইড বাই টোটাল অ্যাসেট, এরকম টোটাল লাইবিলিটিস ডিভাইড বাই টোটাল অ্যাসেটস। একটা হচ্ছে আমাদের টাইমস ইন্টারেস্ট আর্নড, আপনি এই ইন্টারেস্ট পেমেন্ট করার জন্য কতটুকু আপনার হাতে ক্যাপাসিটি আছে, টাইমস ইন্টারেস্ট আর্ন, সেটা হচ্ছে আমাদের নেট ইনকাম প্লাস ইন্টারেস্ট এক্সপেন্স প্লাস ইনকাম ট্যাক্স এক্সপেন্স। এটা লিখতে পারেন, অথবা লিখতে পারেন যে ইনকাম বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্স। আমার এই ব্যাপারগুলো কি, এইগুলো আপনাদের সব একটু কঠিন লাগবে,
আপনি বলতেছেন এই যে এইগুলো তো আগে কখনো শুনি নাই, যে ইন্টারেস্ট, নেট ইনকাম, ইন্টারেস্ট এক্সপেন্স, ইনকাম ট্যাক্স, আপনার ট্যাক্স এখন করাই নাই। যেগুলো করাই নাই সেগুলো আপনাদের দিবও না। জাস্ট এটা একটু দেখে রাখেন, ফর্মুলাটা টাইমস ইন্টারেস্ট আর্ন ডিভাইড বাই ইন্টারেস্ট এক্সপেন্স। এই যে আমাদের এখানে সবগুলো ফর্মুলা একসাথে দেওয়া আছে, সবগুলো একসাথে দেওয়া আছে। দেখেন এখানে 13টা ফর্মুলা যেগুলো আলোচনা করলাম। এখান থেকে আপনি যেগুলো যেগুলো পরীক্ষার জন্য পড়বেন, 1 2 3 4 উপরে 4টা লিকুইডিটির পড়বেন অবশ্যই। প্রফিটেবিলিটির মধ্যে পড়বেন প্রফিট মার্জিন, অ্যাসেট টার্নওভার দেখতে পারেন না দেখতে পারেন, মানে 5 5 7 8। আচ্ছা এক কাজ করি, 5 7 8 না বলে বলি 1 থেকে 8। 1 থেকে 8 আর নিচে ধরেন আপনার এই যে এখানে 12 নম্বরটা, এই যে এই টোটাল 9টা পড়লে হয়ে যাবে। 13টার মধ্যে সবগুলো পড়তে হবে না, কারণ সবগুলো আপনাদের পড়াই নাই, কারণ ওইগুলো তো আপনাদের শেয়ার ক্যাপিটাল প্লাস হচ্ছে দেখা যাচ্ছে যে ইসের ট্যাক্স, এই জিনিসগুলো পড়াই নাই। তো সেগুলো না পড়লে আপনার কাছে এটা ধরতে কঠিন হবে। আর এগুলো দেখেন পারপাস কি, ফর্মুলা কি, সবগুলোকে পাশাপাশি দেওয়া আছে। এগুলো ইসের মানে ফর্মুলাটা যদি আপনি বুঝে শুনে পড়তে পারেন দেখবেন খুব বেশি সময় লাগবে না। আর এগুলো করতে পারে দেখেন ম্যাথও খুব সহজ লাগবে। আচ্ছা এবার দেখি আমাদের এখানে এই যে রেশিও অ্যানালাইসিসটা যদি করি, এই যে এরকম পরীক্ষা হলে এরকম কোশ্চেন দেওয়া থাকবে 2017 2016 এরকম করে একটা ব্যালেন্স শিট দেওয়া থাকবে, তারপর পাশাপাশি একটা ইনকাম স্টেটমেন্ট দেওয়া থাকবে। আর আপনাকে যে রেশিওগুলো বের করতে হবে, এই যে রেশিও দেওয়া আছে, কারেন্ট রেশিও বের করেন, ইনভেন্টরি টার্নওভার, প্রফিট মার্জিন, রিটার্ন অন অ্যাসেট, রিটার্ন অন কমন স্টেক হোল্ডার্স ইকুইটি, ডেট টু অ্যাসেট রেশিও, টাইমস ইন্টারেস্ট আর্নড, এরকম দেওয়া থাকবে। এরকম পরীক্ষায় কোশ্চেন দেওয়া থাকবে। তো দেখেন আমাদের এরকম যে কোশ্চেন দেওয়া থাকে আমরা তাহলে কিভাবে সলভ করব। আমাদের এক নম্বর রিকোয়ারমেন্ট কি, কারেন্ট রেশিও। কারেন্ট রেশিও কিভাবে বের করে, কারেন্ট অ্যাসেট ডিভাইডেড বাই কারেন্ট লায়াবিলিটিস। এখন এটা কোন সালের জন্য বলছে, কম্পিউট দ্য ফলোইং রেশিওস ফর 2017 এন্ড 2016, দুইটা ইয়ার বলছে। পরীক্ষা দুইটা না একটা ইয়ার চাওয়া হবে, দুইটা চাইতে গেলে আপনার জন্য অনেক সময় লেগে যাবে। আচ্ছা যদি আমি দুইটাই করি, এখানে যেহেতু দেওয়া আছে 2016 এবং 2017, 2017 এবং 16 লেটেস্ট আগে। 2017 কারেন্ট অ্যাসেট কোনগুলো দেখেন, এই যে কারেন্ট অ্যাসেট লেখা আছে, পরীক্ষায় এইভাবে লেখা থাকবে কারেন্ট অ্যাসেট। এর মধ্যে কি কি, ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্টস, অ্যাকাউন্টস রিসিভেবল, ইনভেন্টরি, প্রিপেইড এক্সপেন্স এন্ড কারেন্ট আদার কারেন্ট অ্যাসেটস। তাহলে টোটাল কারেন্ট অ্যাসেট কত, এই যে 2302.6, এটা হচ্ছে টোটাল কারেন্ট অ্যাসেটস ডিভাইডেড বাই কি কারেন্ট লায়াবিলিটিস। কারেন্ট লায়াবিলিটিস কত, 1497.7। এই তো, তো টোটাল কত, 2302.6 আর 1497.7। এটা আমাদের দেখেন এই যে এখানে দেওয়া আছে কারেন্ট রেশিও, এই যে 2302.6 ডিভাইড বাই 1497.2 কত আসছে 2017 সালে, এই যে 1.5:1। আপনারা কি বুঝতে পারতেছেন? আপনি এইভাবে দেখাতে হবে নট রেসিট, আপনি অন্যভাবে দেখান কোনো প্রবলেম নাই, যে ইচ্ছে সেভাবে দেখান, বুঝতে পারলেই হলো। সবাই কি বুঝতেছেন? জি স্যার, একটু মানে প্র্যাকটিস করে দেখা লাগবে। স্যার হ্যাঁ হ্যাঁ লাস্ট স্যার যে প্রবলেমটা বললেন এটা যদি আরেকবার বলতেন, মানে এই কোশ্চেনটা কিভাবে আসবে আর হ্যাঁ, হচ্ছে এই যে যে কোশ্চেনটা ধরেন, এই কোশ্চেনটা পরীক্ষা আসছে যে জন, যে কিউলি কোম্পানি। আচ্ছা তো এখানে ব্যালেন্স শিট দেওয়া আছে আর এখানে ইনকাম স্টেটমেন্ট দেওয়া আছে, এই দুইটা স্টেটমেন্ট দেওয়া আছে। ওই দুইটা স্টেটমেন্ট থাকতে পারে অথবা একটা স্টেটমেন্ট দেওয়া থাকতে পারে আর একটা ইনফরমেশন লেখা থাকতে পারে। এরকম যে মনে করেন এখানে ইনকাম স্টেটমেন্ট দেওয়া নাই কিন্তু লেখা আছে সেলস রেভিনিউ কত, কস্ট অফ গুডস সোল্ড কত, মানে যেগুলো আপনার দরকার সেগুলো এইভাবে লেখা আছে ধরেন। তাহলে আপনি সেক্ষেত্রে কি করবেন, এখন আপনার এক নম্বর রিকোয়ারমেন্ট বলা আছে, দেখেন কোশ্চেন নাম্বার রিকোয়ারমেন্ট কি, কারেন্ট রেশিও ক্যালকুলেট করতে বলছে। কারেন্ট রেশিও তো কিভাবে ক্যালকুলেট করবো কারেন্ট রেশিও, কারেন্ট রেশিওর ফর্মুলাটা কি, কারেন্ট অ্যাসেট ডিভাইডেড বাই কারেন্ট লায়াবিলিটিস। কারেন্ট অ্যাসেট কত 2017 সালে 2302.6, কারেন্ট লায়াবিলিটিস কত 1497.7। আমি 2302 টাকা 60 পয়সা আর এখানে 1497 টাকা 70 পয়সা। আমি যদি এটা ভাগ করি তাহলে আমাদের বের হয়ে যাবে কারেন্ট রেশিও 2017 সালের জন্য। আর 2016 সালে কত হবে, 2199.2 ডিভাইড বাই 1322.0। যদি ভাগ করি তাহলে আমাদের 2016 সালটা বের হয়ে যাবে, তাই না? জি স্যার। আচ্ছা আমি যদি এখন পরীক্ষা হলে বলতাম যে এখানে আমাদের দেওয়া নাই, যেমন এখানে মনে করেন যে ইনভেন্টরি টার্নওভার দেওয়া আছে, আপনারা যদি বলি যে কুইক রেশিও বের করেন, কুইক রেশিও বা অ্যাসিড টেস্ট রেশিও, 2 নম্বর রেশিওটা, কুইক রেশিও কাকে বলে সূত্রটা জানেন? মনে নাই, মানে সূত্রই তো মনে নাই। সূত্রটা মনে হচ্ছে যে আমাদের এই যে ইনভেন্টরি ছাড়া, এই যে ইনভেন্টরি দেখতেছেন না, এটা ছাড়া, ইনভেন্টরিটা ছাড়া। তাহলে আপনি কি করবেন বলেন তো পরীক্ষার হলে, লিখবেন ওই স্যার টোটাল 2302.6, অ্যাসেট থেকে বাদ যাবে। হ্যাঁ 2302.6 মাইনাস 768.3, এটা মাইনাস করলে যেটা বের হবে সেটা, তারপরে নিচে কিন্তু কারেন্ট লায়াবিলিটিস, এটা হচ্ছে আমাদের কুইক রেশিও। 2016 সালে একইভাবে করতে হবে।
আচ্ছা এটা চাই নাই, করলাম না, কিন্তু যদি চাইতে তাহলে আমরা এইভাবে করতাম। মানে স্যার কুইক রেশিও হচ্ছে যে ইনভেন্টরি বাদ দিয়ে হচ্ছে ইনভেন্টরি বাদ কারেন্ট দিয়ে অ্যাসেট মানে ডিভাইডেড বাই লায়াবিলিটি। কারেন্ট লাইবিলিটিস ডিভাইড বাই কারেন্ট লাইবিলিটিস। কারেন্ট কথা লিখতে হবে, লাইবিলিটিস বলে তো কারেন্ট নন কারেন্ট দুইটাই বোঝায়। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা তারপরে দেখেন এখানে আমাদের বি নম্বর বলছে ইনভেন্টরি টার্নওভার। ইনভেন্টরি টার্নওভার জানি কি? ইনভেন্টরির সাথে কার সম্পর্ক? কস্ট অফ গুডস সোল্ড। ইনভেন্টরির সাথে হচ্ছে আমাদের কস্ট অফ গুডস সোল্ড। সো কস্ট অফ গুডস সোল্ড ডিভাইড বাই এভারেজ ইনভেন্টরি। কস্ট অফ গুডস সোল্ড ডিভাইড বাই এভারেজ ইনভেন্টরি। কস্ট অফ গুডস সোল্ড কত 2017 সালে দেখেন, এই যে কস্ট অফ গুডস সোল্ড দেওয়া আছে 1617.4। এটা হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড ফর 2017। আর ভাগ করব কি দিয়ে? এভারেজ ইনভেন্টরি। এভারেজ ইনভেন্টরি কোনটা? 2017 প্লাস 2016 ডিভাইড বাই 2 এজ ইনভেন্টরি 768.3 প্লাস 653.5। এই দুটো যোগ করব, যোগ করে 2 দিয়ে ভাগ করব, যোগ করে 2 দিয়ে ভাগ করব। তাহলে আমাদের কি বের হবে? দেখেন আমাদের দুটো যদি আমি যোগ করি তাহলে কি পাই? 768 টোটাল ইনভেন্টরি টোটাল ইনভেন্টরি পাবো দুটো যোগ করলে 768.3 প্লাস 653.5 যোগ করলাম পাইলাম 1421.8 ভাগ করব 2 দিয়ে পেয়ে গেলাম কত? 710.9। এই 710 পেয়ে আমাদের এভারেজ ইনভেন্টরি ফর 2017। আর আমাদের লাগবে কত? কস্ট অফ গুডস সোল্ড। কস্ট অফ গুডস সোল্ড কত দেওয়া আছে আমাদের? 1617.4। 1617.4 ভাগ হচ্ছে আমাদের যেটা বের হয়েছে সেটা। তো আমাদের অ্যান্সার কত আসলো? 2.275। ওই যে দশমিকের পরে না হতে 2.27 বা 2.28 দিছে আর কি এরকম। যাই হোক এই যে দেখেন 1617.4 ভাগ হচ্ছে যে দুইটা এটা দুইটা ভাগ করলে এভারেজ যেটা আসে 2.3 টাইমস। আচ্ছা 2016 সালটা কিভাবে করব? 2016 সালের কস্ট অফ গুডস সোল্ড দেওয়া আছে 1476.3। এটা 2016 সালের কস্ট অফ গুডস সোল্ড। 2016 সালের এভারেজ ইনভেন্টরি লাগবে না? সেটা জি কিভাবে স্যার। পাবো? 2016 সালেরটার সাথে আমার কম্পেয়ার করতে হবে 2015 সালেরটা। মানে 2016 সাল প্লাস 2015 সাল, বিগিনিং প্লাস মানে এন্ডিং। যখন যেটা চাইবে ওইটার আগেরটা ওটার হয়। আগেরটা বিগিনিংটা লাগবে, কারণ এরপরেরটা তো পাবো না। আপনি যখন 2016 সালের তৈরি করবেন 2017 সালেরটা তো পাবেন না। 2016 সালেরটা আপনি কখন তৈরি করবেন? 2016 সালে বসেই তৈরি করবেন। এখানে আপনার ম্যাথের পারপাজে দেখাচ্ছে যে এটা কিভাবে ক্যালকুলেট করতে হয়, কিন্তু আপনি যখন 2017 সালটা করবেন আপনি কি 2018টা পাবেন? পাবেন না। আপনার কাছে হাতে অ্যাভেলেবল কোনটা? 2016 সালেরটা। তো 16 এবং 17 দুইটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করবেন। আর যখন 2016 সালেরটা করবেন তখন আপনি কোনটা করবেন? 2015 এবং 16 নিয়ে। তো এখন তখন আমরা কি 16 এরকম হবে যে 15 ডাটা দেওয়া থাকবে? হ্যাঁ দেওয়া থাকবে। এই যে দেখেন আমাদের দেওয়া আছে কোশ্চেনে, এই যে ইনভেন্টরি টার্নওভার, ইনভেন্টরি অন, এই যে দেওয়া আছে 6/30/2015 ওয়াজ কত? 5,99,000, মানে 599 দেওয়া আছে। ও আচ্ছা, মানে ওটা ধরে পরে ওইটা এভারেজ করে করা লাগবে। ওইটা এভারেজ করে করবেন। হ্যাঁ যদি কোনো কারণে এইটার না দেওয়া থাকে সেক্ষেত্রে কি হবে? 2015 সালটা দেওয়া নাই, আপনি ম্যাথ করবেন না, করা সম্ভব না এটা বলবেন? সেই ক্ষেত্রে করতে পারবেন। সেটা সেক্ষেত্রে হচ্ছে আপনার এভারেজ করা দরকার নাই, শুধু 16 সালের ডেটা দিয়ে করবেন। আচ্ছা আপনার নিশ্চয়ই 16টার সাথে 2 দিয়ে ভাগ করবেন না, তাহলে তো অর্ধেক হয়ে যাবে। এভারেজ তো করতে হবে, এভারেজ করলে যেন ফুল ফিগার থাকে। আপনি তিনটার এভারেজ কিভাবে করি? 3টা যোগ করে 3 দিয়ে ভাগ, দুইটার এভারেজ কিভাবে করি? 2 যোগ করে 2 দিয়ে ভাগ, আর একটার এভারেজ ওই 1 দিয়ে ভাগ, মানে ওইটাই। আচ্ছা এই যে প্রফিট মার্জিন, প্রফিট মার্জিন কোনটাকে বলে? এই যে নেট ইনকাম মানে নেট প্রফিট, এটাকে ভাগ করবেন কি দিয়ে? নেট সেলস দিয়ে। প্রফিট মার্জিন নেট প্রফিট কত? 406 ভাগ করবেন কত? 6336 দিয়ে। এই যে দেখেন এখানে দেওয়া আছে প্রফিট মার্জিন 406 কে এই যে ভাগ করবেন 6336 দিয়ে 2017 সালের। 2016 সালটা ওই দিকে ভাগ করবেন। এখানে একটা আরেকটু একটু খেয়াল করবেন এই যে জিনিসগুলো কিভাবে এক্সপ্রেস করতে হয়। যেমন কারেন্ট রেশিও এক্সপ্রেস করতে হয় ইস টু দিয়ে, এই যে দেখেন 1.5:1, তারপর 1.7:1, মানে এখানে একটা অনুপাত দিতে হয়। এটা দিতেই হয় এরকম না, দেখতে ইন্টারপ্রিটেশনের সুবিধা হয়। কি সুবিধা? এটা প্রথমটা হচ্ছে কারেন্ট অ্যাসেট, পরটা হচ্ছে কারেন্ট লায়াবিলিটিস, এটা বোঝায়। যেমন 1 টাকা কারেন্ট লায়াবিলিটি পে করার জন্য আমার 1.5 টাকার কারেন্ট অ্যাসেট আছে, এটা বোঝাচ্ছে। আর এখানে ইনভেন্টরি টার্নওভার, এখানে কিন্তু আবার ইস টু দিবেন না, এখানে দিবেন টাইমস। টার্নওভারের ক্ষেত্রে যত টার্নওভার সব ক্ষেত্রে দিবেন
টাইমস। কেন? ইনভেন্টরি কতবার ঘুরপাক খাচ্ছে, মানে 2.3 টাইমস আমার ঘুরপাক খাচ্ছে। আমি ইনভেন্টরি এভারেজে আমার বছর গোডাউনে 2.3 টাইমস ইনভেন্টরি আনতে হয়। মানে আমি 2বার ইনভেন্টরি আনলে আমার হয় না, শর্ট পড়ে যায়। 3বার আনলে বেশি হয়ে যায়। মানে আমাদের দেখা যাচ্ছে ইনভেন্টরি শেষ হইতে 2.3 টাইমস ঘুরপাক খায়। আবর্তন। প্রফিট মার্জিন দেওয়া হয় পার্সেন্টেজে। মানে এটা কি বলা হচ্ছে যে সেলস এর মধ্যে এত পার্সেন্ট হচ্ছে প্রফিট। মানে এটাকে নরমালি ইস্টু দেওয়া হয় না। এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন। মানে যতগুলো প্রফিট আছে সবগুলোতে পার্সেন্টেজ হয়। আর যে লিকুইডিটি রেশিও গুলো আমাদের নরমালি হয়, মানে এখানে হয়। আর যেগুলো টার্নওভার আছে সেগুলো আমাদের টাইমস হয়। আচ্ছা, এই যে একইভাবে দেখেন বাকিগুলো এখানে আমাদের দেওয়া আছে রিটার্ন অন অ্যাসেট। অ্যাসেট রিটার্ন থেকে রিটার্ন মানে ইনকাম, আর অ্যাসেট মানে টোটাল অ্যাসেটস। এই যে টোটাল অ্যাসেট, এখানে যেহেতু অ্যাসেট বলা আছে, কারেন্ট অ্যাসেট নন কারেন্ট অ্যাসেট কিছু বলা নাই, বলা আছে রিটার্ন অন অ্যাসেট। রিটার্ন মানে ইনকাম 406, আর অ্যাসেট বলতে কোনটা? অ্যাসেট মানে আমাদের টোটাল অ্যাসেট। টোটাল অ্যাসেট কত? এই যে টোটাল অ্যাসেট 3885.8। এইটা কিন্তু আমাদের নিতে হবে এভারেজ। এভারেজ কোনটা? গত বছর প্লাস এই বছর, দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করব। সেটাকে ভাগ করে দিব 406 কে, সেটাকে ভাগ করে দিব, অ্যান্সার হয়ে যাবে। আবার 2016 সালের জন্য 2015 সালের এই যে এভারেজ অ্যাসেট দেওয়া আছে, টোটাল অ্যাসেট দেওয়া আছে এইভাবে। আবার যে এই নাম্বারটা রিটার্ন অন কমন স্টক হোল্ডার্স ইকুইটি। রিটার্ন মানে আবার আমার ইনকাম। ইনকাম কত? 406 2017 সালের। আর ইকুইটি কমন স্টক হোল্ডার্স ইকুইটি এই যে উপরে দেওয়া আছে যে টোটাল লাইবিলিটিস এন্ড স্টক হোল্ডার্স ইকুইটি। আর টোটাল এই যে লেখা আছে স্টক হোল্ডার্স ইকুইটি কমন 1708, এই যে দেওয়া আছে এখানে। এটা হচ্ছে আমাদের স্টক হোল্ডার্স ইকুইটি। আমরা যে ম্যাথগুলো আগে করছিলাম সেখানে স্টক হোল্ডার্স ইকুইটি ছিল না, সেখানে ছিল শুধু ওনার্স ইকুইটি, একজন ব্যক্তির করছিলাম। আর এই স্টক হোল্ডার্স ইকুইটি হচ্ছে কোম্পানির জন্য। আমি কোম্পানির ম্যাথগুলো আপনাদের করাই নাই, মানে সময় পাই নাই। ওটা করাতে আবার লেগে যাবে, তো এটা জরুরি না। জিনিসটা একই, এটা জাস্ট শেয়ার হোল্ডার, এটা হচ্ছে আপনাদের একই কোম্পানির ব্যক্তির। জিনিসগুলো একই রকম সিস্টেমে, জাস্ট এখানে নামগুলো একটু চেঞ্জ হয়, আর সব সেম আছে। আচ্ছা, তো একইভাবে দেখেন আমাদের এই যে আরেকটা আছে যে আমাদের ডেট টু অ্যাসেট রেশিও। ডেট বলতে টোটাল লাইবিলিটিস। এই যে টোটাল লাইবিলিটিস মানে কারেন্ট নন কারেন্ট দুইটা, দুইটা যোগ করবেন টোটাল লাইবিলিটিস, আর ডিভাইড বাই টোটাল অ্যাসেটস, সেটা আমাদের কি ডেট টু অ্যাসেট লাইবিলিটিস। একইভাবে করবেন, দেখেন এগুলো পারবেন, কঠিন তেমন কোনো কাজ নাই। এই যেখানে এক্সারসাইজ দেওয়া আছে, ব্রিফ এক্সারসাইজ, প্র্যাকটিস এক্সারসাইজ, আবার করে দেওয়া আছে। এই যে একটা হরিজন্টাল বলতে পারছে, ভার্টিক্যাল। দেখেন দুইটা জিনিস করে দেওয়া আছে আপনাদের জন্য সুবিধার জন্য। এই যে প্রিপেয়ার হরিজন্টাল অ্যানালাইসিস অফ দ্য ব্যালেন্স শিট, তারপর এখানে প্রিপেয়ার ভার্টিক্যাল অ্যানালাইসিস। এই দেখেন এই যে হরিজন্টাল দেওয়া আছে, আবার ভার্টিক্যাল দেওয়া আছে। আচ্ছা, 2 নম্বরটা কি বলছে এখানে? রেশিও বের করতে বলছে। কারেন্ট রেশিও, অ্যাসেট টেস্ট রেশিও, প্রফিট মার্জিন, সবকিছু করে দেওয়া আছে। আপনারা শুধু এই দুইটা ম্যাথ করলে কিন্তু আপনাদের হয়ে যাবে। একই রকম সিস্টেম, তেমন আহামরি কিছু নাই, সিস্টেম সম্পূর্ণ এক। হয়তো কিছু আইটেম এদিক সেদিক হইতে পারে, কম বেশি হইতে পারে। যেমন এইখানে দেখেন 2 নম্বর ম্যাথের মধ্যে এখানে আপনার একটু কষ্ট করতে হবে। কষ্টটা হচ্ছে এই, যেমন এখানে কারেন্ট অ্যাসেট কত বলে দেওয়া নাই, কিন্তু কারেন্ট অ্যাসেট গুলো কি কি সেটা বলে দেওয়া আছে। ক্যাশ, অ্যাকাউন্টস রিসিভেবল, ইনভেন্টরি, এই তিনটে হচ্ছে কারেন্ট অ্যাসেট। তারপর ল্যান্ড, বিল্ডিং, অ্যাকোমোডেট ডেপ্রিসিয়েশন, এগুলো হচ্ছে আমাদের কি নন কারেন্ট অ্যাসেট। আর টোটাল অ্যাসেট তো বুঝতে পারতেছেন দেওয়া আছে, কিন্তু এটা আপনাকে বুঝে নিতে হবে। যেমন অ্যাকাউন্টস পেয়েবল, এটা হচ্ছে আমাদের কারেন্ট লাইবিলিটিস। কমন স্টক, রিটেন আর্নিংস, এই দুটো হচ্ছে আমাদের স্টক হোল্ডার্স ইকুইটি। দুই নম্বরটা এই প্র্যাকটিস প্রবলেম করতে হবে না, কারণ এখান থেকে বলছি ইনকাম স্টেটমেন্ট তৈরি করতে, এটা আপনাদের জরুরি না। ব্রিফ এক্সারসাইজ, যে এক্সারসাইজ, যেমন দেখেন এই যে এই ম্যাথটা একটু খেয়াল করেন। এই যে ইস 18-7 ফ্রিজেল কোম্পানি হ্যাজ দ্য ফলোইং কম্পারেটিভ ব্যালেন্স শিট ডেটা। এটা ফরম্যাটটা কেমন? এখানে একটা ব্যালেন্স শিট দেওয়া আছে, কিন্তু ইনকাম স্টেটমেন্ট দেওয়া নাই, কিন্তু রেশিও অ্যানালাইসিস করতে বলছে। এই যে কমন 4টা রেশিও যেগুলো পড়তে বলছে না, তার মধ্যে কমন দেওয়া আছে কারেন্ট রেশিও, অ্যাসেট টেস্ট রেশিও, অ্যাকাউন্টস রিসিভেবল টার্নওভার, ইনভেন্টরি টার্নওভার। দেখেন এটা মুখে মুখে করে ফেলতে পারবেন, কি হবে বলেন তো? এসিড টেস্টটা কি ছিল জানিস, এটা মনে নেই।
কোনটা? ওই অ্যাসিড টেস্ট মানে কুইক রেশিও, অ্যাসিড টেস্ট মানে কুইক, বাদ দিয়ে ওই যে ও ইনভেন্টরিটা বাদ আচ্ছা, দিয়ে, বুঝছি ইনভেন্টরিটা বাদ বুঝছি দিয়ে। বুঝছি। নামের জন্য কাহিনী কিছু। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এখন যদি আপনি বলেন যে কারেন্ট রেশিও বের করবেন, দেখেন আমাদের দেওয়া আছে এখানে ইনকাম স্টেটমেন্ট ডেটা দেওয়া নাই, কিন্তু বলা আছে কি এডিশনাল ইনফরমেশন ফর 2017 নেট ইনকাম ওয়াজ 25,000, সেলস অন অ্যাকাউন্ট, সেলস অন অ্যাকাউন্ট মানে বুঝুন তো, অন অ্যাকাউন্ট মানে কিন্তু বাকিতে, সেলস অন অ্যাকাউন্ট হচ্ছে 4,10,000, তারপর সেলস রিটার্নস এন্ড অ্যালাউন্সেস কত 20,000, সো নেট সেলস কত আমাদের 3,90,000, কস্ট অফ গুডস সোল্ড দেওয়া আছে 1,98,000, এই তো দেওয়া আছে ইনফরমেশন। এবার বলছে আমাদের কি এরকম দেওয়া থাকতে পারে পরীক্ষার হলে, compute the following ratios for at December 31st 2017, 2017 সালের জন্য করতে বলছে কারেন্ট রেশিও। কারেন্ট রেশিও কিভাবে বের করব 2017 সালের, বলেন তো কেউ? কারেন্ট অ্যাসেট আর হচ্ছে যে কারেন্ট লায়াবিলিটি রেশিও, আচ্ছা, কারেন্ট অ্যাসেট কোনটা? ক্যাশ, ক্যাশ, রিসিভেবল। রিসিভেবলস আর ইনভেন্টরি, এই তিনটা যোগ করতে হবে। প্ল্যান্ট অ্যাসেট তো কারেন্ট অ্যাসেট না, প্ল্যান্ট অ্যাসেট মানে হচ্ছে নন কারেন্ট অ্যাসেট, মানে ইকুইপমেন্ট, ল্যান্ড, বিল্ডিং এগুলো হচ্ছে প্ল্যান্ট অ্যাসেট। তাহলে আমাদের কি হবে 15,000 প্লাস 70,000 প্লাস 60,000, 1,45,000, তাই না? 6 7 13 1,30,000 আর 15,000 জি স্যার। 1,45,000। আচ্ছা, এটা হচ্ছে কারেন্ট অ্যাসেট 2017 সালের জন্য। আর কারেন্ট লায়াবিলিটি কোনটা একটু পড়েন, অ্যাকাউন্টস পেয়েবল, এটা পেয়েবল কারেন্ট লায়াবিলিটি, কিন্তু মর্টগেজ একটা পেয়েবল কিন্তু কারেন্ট লায়াবিলিটি না। মর্টগেজ পেয়েবলের নাম জানেন? মর্টগেজ পেয়েবলটা কি? মর্টগেজ মানে বন্ধকি মর্টগেজ। ঋণ, বন্ধকি ঋণ। বন্ধকি মানে আচ্ছা, কি, জমি বন্ধক দিয়ে ঋণ নিছেন। আপনি জমি বন্ধক দিয়ে ঋণ নিছেন কি অল্প সময়ের জন্য না বেশি সময়ের জন্য? 2-3 বছর হতে পারে, অনেক লং টার্ম। বছর লাগে, বন্ধকি ঋণ দেখা যায় 20-25 বছরও যায়। মানে বন্ধকি ঋণ মানে হচ্ছে আমাদের নন কারেন্ট লায়াবিলিটিস। আর অ্যাকাউন্টস পেবল হচ্ছে আমাদের কারেন্ট টাইপ। অ্যাকাউন্টস পেবল মানে কি, কারো কাছ থেকে বাকিতে প্রোডাক্ট কিনছি টাকা দেই নাই, অথবা কোনো কর্মচারী বেতন দেই নাই, অথবা ইন্টারেস্ট পেমেন্ট করি নাই, এখন এটা আপনি অনেক বছর রেখে দিবেন, এটা আপনি কয়েকদিন পরেই টাকাটা দিয়ে দিবেন, সেটা হচ্ছে অ্যাকাউন্টস পেবল। এটা একমাত্র কারেন্ট লাইবিলিটিস। তার মানে কারেন্ট অ্যাসেট হচ্ছে 1,45,000 আর কারেন্ট লাইবিলিটি হচ্ছে 50,000, আর কিছু নাই। স্যার এখানে কমন স্টক যেটা আছে কি বললেন এটা? আচ্ছা আচ্ছা, আরেকটা বলি, কমন স্টক হচ্ছে আমাদের ওই যে আপনারা পড়ছিলেন না ওনার্স ইকুইটি, ওই যে একটা স্টেটমেন্ট করছিলাম ওনার্স ইকুইটি স্টেটমেন্ট, জি স্যার। লাস্ট ক্লাসে ওনার সিকিউরিটি স্টেটমেন্ট করছিলাম না, ওই যে ইনকাম স্টেটমেন্ট পর ওনার সিকিউরিটি স্টেটমেন্ট, হ্যাঁ জি স্যার করেছিলাম। ওইটা ছিল আমাদের, আমরা যখন করছিলাম সেটা সিঙ্গেল মালিক ছিল। আর বাস্তবে তিন ধরনের মালিক আছে, একটা হচ্ছে এক মালিক, একটা হচ্ছে অংশীদার, আর একটা হচ্ছে আমাদের কোম্পানি। এগুলো হচ্ছে কোম্পানির জন্য। তো কোম্পানির ক্ষেত্রে যেটা হয় দুইটা আইটেম সবচেয়ে কমন থাকবে, একটা হচ্ছে কমন স্টক মানে শেয়ার, স্টক মানে শেয়ার, এটা হচ্ছে শেয়ার ক্যাপিটাল। মানে আমরা যখন যে এক মালিকানার ক্ষেত্রে যখন ওই ওনার সিকিউরিটির ক্ষেত্রে আমরা বের করছিলাম ক্যাপিটাল প্লাস নেট প্রফিট মাইনাস ড্রয়িংস, এগুলো বের করছিলাম না, তো এইটা হচ্ছে সেটা, যে কমন স্টক হচ্ছে ক্যাপিটাল, আর রিটার্ন আর্নিংস হচ্ছে আমাদের মানে নেট প্রফিট প্লাস মাইনাস ড্রয়িংস, দুইটা যোগ বিয়োগ করলে যেটা হয় সেটা হচ্ছে রিটার্ন আর্নিংস। রিটার্ন আর্নিংস মানে হচ্ছে প্রফিট মাইনাস ড্রয়িংস, রিটার্ন আর্নিংস মানে হচ্ছে প্রফিট থেকে কতটুকু আপনি ধরে রাখছেন, রিটেন্ড। রিটেন্ড মানে কি, রেখে দেওয়া, মানে আর্নিংস এর মধ্যে কতটুকু রিটেন করছেন। আপনার 1,00,000 টাকা প্রফিট হয়েছে, এর মধ্যে কত টাকা ওনারকে দিয়ে দিচ্ছেন ডিভিডেন্ড, মানে মালিক যখন আপনি এক মালিকানার ক্ষেত্রে দেন তখন আমরা বলি কি ড্রয়িংস, আর যখন কোম্পানি বলি তখন ড্রয়িংস বলি না, তখন বলি ডিভিডেন্ডস। টার্মগুলো একটু ভিন্ন। ডিভিডেন্ডস মানে কি লভ্যাংশ। একটা কোম্পানির ক্ষেত্রে কিন্তু এরকম না আমার মন চাইলে আমি দুই চার 5 টাকা তুলে নিয়ে আসলাম, এটা কিন্তু করা যাবে না। কোম্পানি ডিভিডেন্ড দিবে সেটা আমি তুলে নিয়ে আসবো, তো ডিভিডেন্ড দিলে আমার আর্নিংসটা কমে যাবে। তো কমন স্টক আর রিটেন আর্নিংস এই দুইটা মিলে হয় ইকুইটি, কমন স্টক আর রিটেন আর্নিংস দুইটা মিলে হয় শেয়ার হোল্ডার্স ইকুইটি বা স্টক হোল্ডার্স ইকুইটি। আচ্ছা স্যার, কোম্পানি যে ডিভিডেন্ডটা দিবে আমরা তো হচ্ছে যে যখন মানে সিঙ্গেল অ্যাকাউন্ট হোল্ডার থাকি তখন তো হচ্ছে যে মানে যখন মনে চায় তখন হচ্ছে আমি ড্রয়িংস করতে পারতাম। হুম। কিন্তু হচ্ছে যে কোম্পানি ডিভিডেন্স দিবে বলতে এখানে ডিভিডেন্স মানে কেমনে দিবে আর কি, প্রসিডিউরটা কিরকম আর কি? ওরা কি নিজের কিছু রেখে দিবে যে হচ্ছে যে বা ওই টাইপের কিছু? হ্যাঁ হ্যাঁ, কোম্পানি সব টাকা ডিভিডেন্ড দেয় না, একটা একটা পোর্শন রেখে দেয়, এটা ভবিষ্যতের জন্য রেখে দেয়। বাট এইটার মালিক কিন্তু আপনারাই, যে টাকাটা রেখে দিচ্ছে এই টাকাটা সম্পূর্ণ মালিক আপনাদের, এই জন্যই বলা হচ্ছে শেয়ার হোল্ডার্স ইকুইটি মানে অধিকার, এটা একমাত্র শেয়ার হোল্ডারই পাবে। কোম্পানি যখন বিলুপ্ত হয়ে যাবে বা কোম্পানি যখন ভেঙে ফেলবেন মনে করতেছেন যে আর রাখা দরকার নাই, তখন আর আপনারা ইচ্ছা করে চাইলেও কিন্তু বলতে পারেন যে আমি এই টাকাটা পুরোটা নিয়ে নিব, এখন ইসের রাখবো না, এটা আপনাদের সিদ্ধান্ত। বাট কোম্পানি অনেক টাকা প্রফিট করে তো সব টাকা ডিভিডেন্ড না দিয়ে কিছু পোর্শন রেখে দেয় যাতে কোম্পানিটা দাঁড়াইতে পারে। কারণ যখন কোম্পানি কোন একটা প্রজেক্টে হাত দিবে তখন দেখা যাবে আবার সবার কাছ থেকে বলবে আবার নতুন করে শেয়ার ক্যাপিটালের জন্য আপনারা সবাই ক্যাপিটাল দেন, অথবা ব্যাংক থেকে লোন নেন,
এটা না করে কি করলাম, নিজেদের টাকা দিয়েই কোনো প্রজেক্ট নিলাম। তো এরকম দেখা যায় কোম্পানি 10%, 20%, 15% ডিভিডেন্ড দেয়। আপনারাই কিন্তু মালিক, আপনারাই কিন্তু প্রপোজ করবেন ডিভিডেন্ড কতটুকু হওয়া উচিত। আর ম্যানেজাররা মাঝখানে তারা হচ্ছে এজেন্ট, তারা এগুলো নিয়ে কাজ টাজ করে। কিন্তু আপনি শেয়ার হোল্ডার, আপনারই সেই ক্ষমতা আছে, কিন্তু এককভাবে না, সম্মিলিতভাবে। আপনার একজন শেয়ার হোল্ডার, এখানে লক্ষ লক্ষ কোটি কোটি শেয়ার হোল্ডার থাকতে পারে। সবাই যদি বলে তাহলে সেটাই করতে হবে। এই জন্য এজিএম হয়, অ্যানুয়াল জেনারেল মিটিং, বছরে একটা করে মিটিং হয়, সেই মিটিং এ এরকম ডিভিডেন্ড ডিক্লেয়ার করা হয়। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তো যাই হোক, দেখেন আমাদের এখানে আর কি কি আছে। যে আমাদের যদি আমরা বলি দেখেন এখানে কারেন্ট রেশিও কিভাবে বের করবো। কারেন্ট অ্যাসেট হচ্ছে 1,45,000 আর কারেন্ট লাইবিলিটিস হচ্ছে 50,000, বের হয়ে গেল ভাগ করলে। দেখেন ভাগ করলে কত আসে, ভাগ করলে আসে 145 ডিভাইডেড বাই 50, কত আসে 2.9। সো 2.9:1, 2.9:1 এইভাবে লিখবেন। অ্যাসিড টেস্ট রেশিও কিভাবে বের করবেন বলেন তো, ইনভেন্টরিটা বাদ দিয়ে ইনভেন্টরি বাদ দিন। 1,45,000 থেকে 60,000 বাদ দিবেন, অথবা 15,000 প্লাস 70,000 হয়ে গেল। আছে তো দুইটা, 85,000, হ্যাঁ 85,000 ডিভাইড বাই হচ্ছে 50,000 ডিভাইড বাই আবার 50,000, 1.7। 85,000। হ্যাঁ কত 1.7। তো 1.7:1 এটা হয়ে গেল। আপনি ধরতে পারলে খুবই সুবিধা। তো পরীক্ষার হলে একটু এক্সপ্লেনেশন করে দিয়েন। পরীক্ষার হলে যেভাবে লিখবেন কারেন্ট রেশিও সমান কারেন্ট অ্যাসেট ডিভাইড বাই কারেন্ট লাইবিলিটিস, এটা লিখে তারপরে লিখবেন মনে করেন 1,45,000 ডিভাইড বাই কত, নিচে নিচে লিখবেন বা পাশাপাশি লিখবেন, সেটা আপনার ইচ্ছা। লিখবেন এক নাম, মনে করেন পরীক্ষা লিখবেন, কারণ যে এ নাম্বার লিখে দিলেন ওই যে 2.9:1, তো অনেক ছোট হয়ে গেল না, কোনো ব্যাখ্যা টাকা কিছুই নাই। আপনি লিখবেন পরীক্ষার হলে নাম্বার এ, লিখবেন কারেন্ট রেশিও, তারপর সমান চিহ্ন দিবেন বা নিচে ডাইনে লিখবেন সমান চিহ্ন দিয়ে, কি লিখবেন কারেন্ট অ্যাসেট ডিভাইড বাই কারেন্ট লাইবিলিটিস, তারপর সমান চিহ্ন দিয়ে লিখবেন কি 1,45,000 ডিভাইড বাই 50,000, তারপর সমান চিহ্ন দিয়ে লিখবেন 2.97, 2.9:1, বাস হয়ে গেল। এতটুকু লিখলে হবে। আচ্ছা, যদি পাশাপাশি দুইটা ইয়ার চাওয়া হয়, যদিও চাওয়ার কোনো আমার ইচ্ছা নাই, দুইটা ইয়ার চাওয়া হলে যেটা করবেন আপনি পাশাপাশি লিখে দিবেন, মানে দেখা যাবে যে ফর্মুলা একটা লিখবেন, ফর্মুলা দুইটা লেখার দরকার নাই, কিন্তু কলাম করবেন দুইটা টাকার কলমের জন্য, তাহলে দেখা যাবে পাশাপাশি হয়ে গেল। আচ্ছা, তো অ্যাসিড টেস্ট রেশিও একইভাবে করবেন, যে 1.7:1 যেভাবে বের হয়েছে। তারপর নাম্বার সি দেখেন অ্যাকাউন্টস রিসিভেবল টার্নওভার, কিভাবে বের করবেন, অ্যাকাউন্টস রিসিভেবল টার্নওভার, এর ফর্মুলা হচ্ছে আমাদের নেট ক্রেডিট সেলস, বাকিতে বিক্রি, কিন্তু শুধু বাকিতে বিক্রি, টোটাল সেলস না, নেট ক্রেডিট সেলস। কারণ অ্যাকাউন্টস রিসিভেবল মানে হচ্ছে কি বাকিতে বিক্রি করে যে টাকাটা পাই নাই সেটা অ্যাকাউন্টস রিসিভেবল, এজন্য আমাদের শুধু বাকির বিক্রিটা লাগবে। বাকিতে বিক্রি কতটুকু আছে কোশ্চেনে দেওয়া আছে, এডিশনাল ইনফরমেশন নাম্বার 2, সেলস অন অ্যাকাউন্ট মানে বাকিতে বিক্রি 4,10,000। আবার বলা আছে সেলস রিটার্নস এন্ড অ্যালাউন্সেস 20,000, মানে আমি বাকিতে বিক্রি করছি 4,10,000, তার মধ্যে আবার 20,000 টাকা ফেরত আসছে, তো এটা বাদ দিয়ে নিতে হবে 3,90,000। 3,90,000, রাইট, ডিভাইডেড বাই কি এভারেজ অ্যাকাউন্টস রিসিভেবল, যেটা টার্নওভার করবেন সেটা নিচে দিয়ে দিবেন। যদি বলে ইনভেন্টরি টার্নওভার তাহলে এভারেজ ইনভেন্টরি নিচে, যদি বলে অ্যাকাউন্টস রিসিভেবল টার্নওভার তাহলে কি লিখবেন এভারেজ অ্যাকাউন্টস রিসিভেবল নিচে, এরকম করে দিয়ে দিবেন। যদি বলে অ্যাসেট টার্নওভার তাহলে এভারেজ অ্যাসেটস নিচে, এরকম। আচ্ছা, তো আমাদের কি দাঁড়াচ্ছে এখানে অ্যাকাউন্টস রিসিভেবল কত দেওয়া আছে কোশ্চেনে, এভারেজ করতে হবে, একটা আছে 60,000 একটা আছে 70,000, তাহলে এভারেজ কত হবে 65,000। 65,000। ওই যোগ বিয়োগ না করলেও পারবেন, এভারেজ অলওয়েজ ইন দ্য মিডল পয়েন্ট, এভারেজ মানে হচ্ছে মাঝখানের পয়েন্ট, এটা মাথায় রাখলে চলবে। যোগ আপনি তো যোগ করে দেখাই দিবেন, কিন্তু এভারেজটা হচ্ছে সবসময় মাঝখানে, মানে 60,000 আর 70,000 এর মাঝখানে কে 65,000, এটা হচ্ছে এভারেজ। তাহলে আমাদের এভারেজ হচ্ছে 65,000, আর আমাদের নেট ক্রেডিট সেলস দেওয়া আছে কত 3,90,000। সো 3,90,000 ডিভাইড বাই 65, 3,90,000 ডিভাইড বাই 65, 6, এটা দ্বারা কি বুঝাইলো বলেন তো, এটা কি বুঝেন, এটা জিনিসটা কি বুঝাইলো, কোনটা স্যার, এটা আরেকবার বলেন এই যে 6 যে বের হইলো, এটা হচ্ছে মানে এটা হচ্ছে আপনার এভারেজ টার্নওভার, মানে আপনি কতবার ঘুরপাক খায়, অর্থাৎ বছরে 6 বার আপনি অ্যাকাউন্টস রিসিভেবল কালেক্ট করেন, অর্থাৎ অন এন এভারেজ 2 মাস পর পর অ্যাকাউন্টস রিসিভেবল কালেক্ট হয়, অর্থাৎ আজকে বিক্রি করলে 2 মাস পর টাকা পাবেন, এটা ইন্ডিকেট করে এভারেজে। কিন্তু কোন কাস্টমারের কাছ থেকে আজকে বিক্রি করলে কালকে পেয়ে যাবেন, কোন কাস্টমারের কাছ থেকে আজকে বিক্রি করলে 6 মাস পরে পাবেন, 9 মাস পরে পাবেন, কিন্তু এভারেজে 2 মাস পর পর 6 টাইমস, মানে বছরে 6 বার কালেকশন হয়। এই যেটা 1 বছরের জন্য করতেছি না আমরা,
এই জন্য যে বছরে 6 বের হয়েছে, 6 বের হয়েছে, 6 টাইমস। মিনিং হচ্ছে আমি 6 বার কালেকশন করতে পারি, বছরে 6 বার, বছরে 6 বার মানে 2 মাস পর পর। এটা আচ্ছা। তারপর দেখেন আমাদের ডি নাম্বার, ইনভেন্টরি টার্নওভার, এর সাথে কার সম্পর্ক? কস্ট অফ গুডস সোল্ড। সো কস্ট অফ গুডস সোল্ড দেওয়া আছে আমাদের এখানে 1,98,000 টাকা দেওয়া আছে। আর আমি এটা কি করব? ইনভেন্টরি বের করব। ইনভেন্টরি টার্নওভার মানে এভারেজ ইনভেন্টরি। 2017 সালের এভারেজ ইনভেন্টরি কত? 2016 সালে 50,000, 2017 সালে 60,000, 50 60 55,000। এভারেজ কত? 55,000। সো 1,98,000 ডিভাইড বাই 55, যা আসে সেটাই অ্যান্সার। বুঝতে পারছেন আপনারা? একটু তাড়াতাড়ি করেন, আমাদের আরো অনেক হ্যাঁ পড়া হ্যাঁ, বাকি জি স্যার আছে। বুঝতে পারছি। আমার পড়া না পড়লে চলবে, যে ম্যাডামের টপিক দেখলাম 2টা বাকি এখনো। জব অর্ডার ম্যাডাম কস্টিং। কি ক্লাস নেবেন না? না, ম্যাডামের ক্লাস দিবেন না আপনাদের, ম্যাডাম অসুস্থ, খুবই অসুস্থ, ম্যাডামের অপারেশন হয়েছে। ওই যে বাচ্চাদের ও সাথে ই করতে গিয়ে মনে হয় যে অপারেশন করতেছে হাতে নাকি। ও আচ্ছা, তো যাই হোক, আপনার মনে হয় একটা সিটিও নিতে হবে আমার, বলছিলেন ম্যাডাম। স্যার ম্যাডামের পার্ট কি স্যার আপনি পড়াবেন? হ্যাঁ হ্যাঁ, ম্যাডামের ক্লাস দিবেন না, ম্যাডামের পার্টটুকু আমি পড়াবো। তা আপনার টপিকের উপর ছুটি নিয়ে স্যার। আচ্ছা, যে এই একটা হইলেই হয়, আমার পার্ট থেকে নিয়ে একটা, আমার সিটি একটা জি নিয়ে স্যার নিন স্যার নিন। এখন নিব, কিন্তু ঈদের আগে তো আর কোনো ক্লাস হচ্ছে না। আর ইসের আপনাদের তো আবার ওই যে ম্যাডামের ক্লাস মনে ছিল গত বুধবার 9টায়, আবার এই বুধবার 9টায়, মানে 2টা ক্লাস এখনো আমার বাকি আছে, ডিউ আছে। টপিক এখন 2টা বাকি, 2টা ক্লাসে কি নিতে পারবো কিনা, শেষ করতে পারবো কিনা সেটা চিন্তা করতেছি। স্যার বাদ দিয়ে দেন স্যার, বাদ দিয়ে দেন। না না, দরকার কি? কি বলতে, কোশ্চেন তো করবে এটা ম্যাডাম, আমি বাদ দিলে তো আপনাদের লস। ক্লাস ও করে no। ওই পার্টের কোশ্চেন ম্যাডাম করবে, আমি এটা কোশ্চেন বাদ দিয়ে দিলে আপনাদের লস, দেখা যাবে পরীক্ষা আসছে। স্যার আচ্ছা, একটা সমঝোতা করে নিলেন স্যার, তাই লিখতে হয়। না, আমাকে বলে দিছে যেগুলো পড়াইতে হবে। আচ্ছা, আমাদের এই পার্টটুকু শেষ। আপনারা যে যা যা পড়াইছি, যা যা বললাম, এই যে এক্সারসাইজ একটা দেখলাম, তারপরে যে আরেকটা এক্সারসাইজ দেখেন, এই যে লেখা আছে পরেরটা 8 নাম্বারটা, এই দেখতে পারেন একই রকম। দেখেন এই যে এখানে দেওয়া আছে 8 নম্বরের ইনকাম স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিট ডেটা দেওয়া আছে, এই যে নেট সেলস, কস্ট অফ গুডস সোল্ড সবগুলো দেওয়া আছে। তারপরে যেখানে লেখা আছে প্রফিট মার্জিন, অ্যাসেট টার্নওভার, এগুলো দেওয়া আছে। তারপরে যে দেখেন আমাদের এই যে এই 9 নম্বরটা দেওয়া আছে নেট সেলস, কস্ট অফ গুডস সোল্ড, গ্রস প্রফিট, নেট ইনকাম, এগুলো দেওয়া আছে। ইপিএস বের করতে হবে, প্রাইস আর্নিং রেশিও। আচ্ছা, এগুলো আমি যাবো না, অত কঠিনটাই, ওইটা বাদ। আবার দেখেন এই যে এটা একটা ভিন্ন ধারার ম্যাথ, এটা একটু দেখতে পারেন। এই যে 10 নম্বরটা একটু খেয়াল করবেন। 10 নম্বরে দেখেন আপনাদের কি বলছে এখানে, কম্পিউট দা কস্ট অফ গুডস সোল্ড ফর 2017। তারপর নেট ইনকাম, মানে উল্টা মেথড, যদিও উল্টাটা ঠিক না, কিন্তু রয়েছে কি শিখার জন্য আর কি। যদি আপনারা পারেন তাহলে এটা দেখে রাখেন। কস্ট অফ গুডস সোল্ড কত, নেট সেলস কত, টোটাল অ্যাসেট কত, নেট ইনকাম কত। আর আমাদের যেটা দেওয়া থাকতো, নেট ইনকাম দেওয়া থাকতো, ইসের প্রফিট, ইসের কি বলে, প্রফিট মার্জিন বের করতে হইতো। কস্ট অফ গুডস সোল্ড দেওয়া থাকতো, আমাদের বের করতে হইতো আপনারা মনে করেন যে ইনভেন্টরি টার্নওভার। আর এখানে ইনভেন্টরি টার্নওভার দেওয়া আছে যে উপরে এডিশনাল ইনফরমেশন, ইনভেন্টরি টার্নওভার 4.5 টাইমস, রিটার্ন অন কমন স্টকস ইকুইটি 16%, এই যে অ্যাকাউন্টস রিসিভেবল টার্নওভার 8.8 টাইমস, সব দেওয়া আছে। আপনাকে এই মানগুলো বের করতে হবে। এটা একটু দেখেন, প্র্যাকটিস করেন, দেখলে হয়তো আপনাদের সুবিধা হবে, মানে তাহলে নেক্সট ক্লাসে বলতে পারবেন। এই ম্যাথগুলো দেখলে হবে, আর প্রবলেম যাচ্ছে না। আচ্ছা, যাচ্ছি না বলে তো আবার যাচ্ছি, দেখতে তো ভালোই লাগতেছে। থাকুক স্যার। হ্যাঁ, এগুলো হইলে চলবে, এই যেগুলো সব একই দাঁচের, দেখেন এই ম্যাথটা আবার এক দাঁচের। আপনার আর কয়টা টপিক বাকি আছে? আমার আর বাকি নাই, আমারটা শেষ, আমারটা আজকে এমনি শেষ হয়ে যেত। ও আচ্ছা। আমার ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং তো এটা আজকে শেষ হয়ে গেছে। এই যে কারেন্ট রেশিও, অ্যাসেট টেস্ট রেশিও, অ্যাসেট টার্নওভার, দেখেন আমাদের এই যেখানে ইনকাম স্টেটমেন্টে দেওয়া আছে সেলস এত টাকা, কস্ট অফ গুডস সোল্ড এত টাকা, নেট ইনকাম এত টাকা, আর এই যে ব্যালেন্স শিট দেওয়া আছে। তো এগুলো দেওয়া আছে, আপনার এগুলো বের করতে হবে 2016-17 সালের জন্য, একই রকম সিস্টেম। আশা করি পারবেন। যা যা বললাম রেকর্ডিংটা দেখেন, এই যে প্র্যাকটিস প্রবলেম দেখেন, আর এগুলো দেখেন, আর ভিতরে পড়াগুলো দেখেন। থিওরি আছে অল্প, 2টা মাত্র ছোট ছোট থিওরি। একটা হচ্ছে বেস গুলো 3টা, ইন্ট্রা কোম্পানি, ইন্টার ইন্ডাস্ট্রি আর ইন্টার কোম্পানি। আর 3টা টুলস, ভার্টিক্যাল, হরিজন্টাল, আর একটা হচ্ছে রেশিও অ্যানালাইসিস। এই 2টা থিওরি, মানে ম্যাথের মধ্যে থিওরি। আর এই ম্যাথ হচ্ছে আমাদের এগুলা যেগুলো করলাম। এই যে প্রবলেমস দেওয়া আছে, প্রবলেমসে গেলাম না, প্রবলেমস অনেক বড়, আমাদের অত জরুরি না। আর প্রবলেমস একই এই প্রবলেমগুলোর উপর যদি প্র্যাকটিস আমাদেরকে দিতেন কিছু এক্সারসাইজ প্রবলেম, তাহলে সুবিধা হতো। অথবা সিটির পরিবর্তে একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দিতেন স্যার। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ভালো বলছেন, সেটাও তো হয়। সিটির পরিবর্তে অ্যাসাইনমেন্ট দিয়ে দেন, যেহেতু হচ্ছে যে
বুঝতে পারছি। তাহলে কি দেওয়া যায় আপনাদের? এটা দিলে এরকম একটা প্রবলেম দিয়ে দেই না তাহলে? হ্যাঁ জি স্যার, সিটি কোশ্চেন স্যার অ্যাসাইনমেন্ট দিয়ে দেন। হ্যাঁ, বুঝতে পারছি। সিটি পরিবর্তিত অ্যাসাইনমেন্ট দেওয়া যায়। এখন দিব? স্যার আচ্ছা দেন। সমস্যা জি নাই স্যার, স্যার, একটা কোশ্চেন সমস্যা দিয়ে নাই দেন স্যার। স্যার, সমস্যা স্যার নাই। একটা কোশ্চেন ক্লাসরুমে স্যার অ্যাসাইনমেন্ট? হ্যাঁ 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 হ্যাঁ। স্যার দুইটা দেন, আপনি দেন না স্যার। তাহলে এইটা দিই আপনি দাঁড়ান। ক্লাস এই যে এই একটা ম্যাথ দেই আপনাদের। এই যে এক্সারসাইজ 10 দেখেন। এটা উল্টা মেথড আছে তো, একটা কইরেন জি স্যার, এক্সারসাইজ 10 10 আর আর কোন স্যার? আর হচ্ছে একটা প্রবলেম। প্রবলেম তাহলে একটা দেই যেটা মধ্যে মোটামুটি অনেকগুলো কভার করে। যেমন এই যে এটা দেখতে পারেন, এই যে প্রবলেম 2 এটার মধ্যে অনেকগুলো কভার করে। কারেন্ট অ্যাসেট, প্ল্যান্ট অ্যাসেট অনেক কিছু দেওয়া আছে। স্যার আপনি আপনার একটু ক্লাসরুমে স্যার জিনিসটা হচ্ছে যে একটু মানে ও আচ্ছা আচ্ছা। সাইটটা দিয়ে দিলে হবে, কারণ অনেকে তো হচ্ছে যে মানে ধরতে পারেনি, মনে থাকবে না। সো ও দিয়ে দিলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ক্লাসরুমে স্যার দিয়ে গত দেব। ক্লাসে লেকচারটা আপলোড দেওয়া হয় নাই। হ্যাঁ, আপলোড দেওয়া হয় নাই। আমি ভাবছিলাম আজকে শেষ তো দিয়ে দেব। ওকে তো আজকে আমারটা শেষ হবে, ওই পার্টটুকু আবারই হবে না। দেখি। তাহলে আমি আপনাদের অ্যাসাইনমেন্টে এই টপিক থেকে দিয়ে দেব না। বলে তো দিচ্ছি। তাহলে তো আমাদের সিটি হচ্ছে না, এটাই অ্যাসাইনমেন্ট দিচ্ছি। তাহলে তো লাগবে না। একটা তো হইলেই হইলো। জি জি স্যার। দেখি না আবার ওইটা হইলো হইলো কিনা, নাকি আবার না হলে বললেন। আচ্ছা, আমার পার্ট শেষ। কোশ্চেন ছিল হ্যাঁ বলেন। স্যার, বেজ ইয়ার আমরা কোনটা ধরবো? বেজিয়ার কোশ্চেন বলে দেওয়া থাকবে। যদি না বলা থাকে তাহলে আপনি ইমিডিয়েট আগেরটা ধরেন। যদি দুইটা ইয়ার দেওয়া থাকে সেক্ষেত্রে আগেরটা ধরবেন। ওকে স্যার। কারণ আপনি কম্পেয়ার করতে যাবেন তো, পরবর্তী এর সাথে কারেন্টের সাথে কম্পেয়ার নরমালি করা উচিত না। আর স্যার আপনি অনেক পুরনো বেজও ভালো না। যেমন আমাদের দেশের সরকার অনেক সময় এরকম বেজ ধরে, চিন্তা করে দেখবেন যে দেখা যাচ্ছে কি, যে মনে করেন 2001 আমাদের দেশের বর্তমান সরকার কবে আসছে? 2008 সালে আসছে, তাই না? 8 সালে। এখন দেখা যাবে 2001 সাল বা 2002 সালে দেশের কি অবস্থা ছিল, আর এখন দেখেন 2021 সালে কি অবস্থা আসছে। এখন এই বেসটা কি ঠিক হইলো? না স্যার, চেঞ্জেস। এখন ইচ্ছা করলে আওয়ামী লীগ যদি বলে যে ওরা তো 2000 সালে ছিল, তো 2000 সালের সাথে যদি কম্পেয়ার করে 2021 সাল, তাহলে তো ওরা কি আটকে যাবে না? জি ওদের স্যার। সাথে ওদের সাথে ওরা কম্পেয়ার করে আটকে যাবে না? এরকম অনেক সময় পাবলিকরে ধোকা দেয়। এটা আমি আওয়ামী লীগ বিএনপি না, যে কোন সরকার এসে মনে করি আরেকজনের সাথে কম্পারিজন করবে, নিজের সাথে নিজের কম্পারিজন করুক পারলে। 2028 সাথে 2021 সাল কম্পারিজন করে দেখুক না, তাও তো হবে না, মিলবে না। এরা কি করবে, ইচ্ছা করে 2006 সালে 7 সালে কি ছিল তার সাথে কম্পেয়ার করবে। আচ্ছা স্যার, আপনি স্যার যে প্রবলেমগুলো বলছেন সেগুলো যদি আরেকবার বলতেন, নাকি ক্লাসে দিয়ে দেন? আচ্ছা, আমি গুগল ক্লাসরুমে দিয়ে দেবো না। একটা এক্সারসাইজ একটা প্রবলেম আমি বলে দেবো না, আর কি কি ওকে দেখবেন সেগুলো বলে দেবো না। ওকে। ঠিক আছে। সাবমিট করার লাস্ট ডেট? লাস্ট ডেট কি ঈদের আগে দিবেন? ঈদের আগে দিয়ে দিলে ভালো না? স্যার ঈদের আগে না স্যার, ঈদের পর স্যার। ঈদের পরে অনেক সবার প্রেসার আসামি স্যার। ধরে যাবে। ইচ্ছা আপনাদের, কিন্তু ঈদের পরে আপনাদের ভালো লাগবে? স্যার ঈদের আগেই করব স্যার, সাবমিশনটা স্যার এক সপ্তাহ টাইম দিয়ে, এক সপ্তাহ দিলে হবে স্যার। আচ্ছা, এটার জন্য 1 সপ্তাহ লাগে না, একদিনে বসলেই হয়। সেই একদিন বা হচ্ছে যে সকল কুইজ টুইজ সিটি বিটি বহুত আচ্ছা কিছু। দেন, সমস্যা নাই। অ্যাসাইনমেন্ট দিতে দিবেন, ঈদের পরে দিলেও সমস্যা নাই, আগে দিলেও সমস্যা নাই। কিন্তু ঈদের পরে তো একটা রিভিউ ক্লাস হবে আমাদের, সবকিছু মিলিয়ে আলোচনা করব তখন। জি কোশ্চেন স্যার, প্যাটার্ন কেমন অ্যাসাইনমেন্ট হবে? করতে গেলে স্যার মানে প্রবলেম গুলা চোখে আসবে যে কি কি প্রবলেম ফেস হুম হুম করতেছি। হুম। ঠিক আছে। তো এখন নিশের আরেকটা টপিক ধরি ম্যাডামের। আজকেই স্যার? দুইটা টপিক আছে, একটা টপিক অন্তত কিছুটুকু ধরি নাকি একবারই বাদ দেবো, পরে ধরবো? স্যার আপনার তো হচ্ছে যে আরো 3টা ক্লাস পাচ্ছি, যদি আপনার মানে টপিক শেষ হয়ে যায়। আমার শেষ, আর 3টা বলতে একটা ঈদের পরে পাচ্ছি। এখন ম্যাডাম ঈদের আছে পরে লাস্ট সময় হেল্প করতে। ওটা রিভিউ ক্লাস, এটা কেমন কিছু হবে না। এখন ম্যাডামের জন্য 2টা ক্লাস। আরেকটা ক্লাস করতে পারি আমি, সেটা হচ্ছে একটা টপিক যেটা আছে সেটা আমি ইউআরপি তে ক্লাস নিচ্ছি, মেকানিক্যাল ক্লাস নিচ্ছি। ওই টপিকটা মিল আছে, ক্যাপিটাল বাজেটিং। ওই টপিকটার ভিডিও আপলোড করে দিতে পারি, আপনারা প্রবলেম থাকলে বলতে পারেন দেখে, যেটা আমি বুঝতে পারতেছি না। তো সেই ক্ষেত্রে আপনাদের একটু হেল্প হতে পারে। সেই টপিকটা হয়তো অল্প সময় নিলে আমাদের হয়ে যাবে, আগে দেখে রাখলেন অল্প সময় নিলে হয়ে যাবে। জি স্যার, সাপোর্ট স্যার। কি স্যার করা যায়? ওইটা আমি দিয়ে দেই, এটা দেখেন। আরেকটা টপিক এখন, এটাই একটা টপিক, আরেকটা টপিক আমার ওদের পড়াই নাই, ওই টপিকটা আপনাদের আবার লাগবে। এখন সেটা একটু, ওই যে এখন কথা হচ্ছে সেটা আপনাদের কবে নিলে ভালো হয় একটু বলেন তো। আপনারা কবে ফ্রি আছেন? বুধবার ছাড়া, বুধবার তো আছে 9টায়, বুধবার কি আপনারা পরবর্তীতে ফ্রি আছেন দুপুরের দিকে? অথবা বৃহস্পতিবার তো আপনাদের ক্লাস নাই,
কিন্তু থাকলে একটা ক্লাস করতে পারলে ভালো হইতো, অথবা মঙ্গলবার স্যার ব্যাপার হলো স্যার 11টায় একটা ল্যাব আছে, এখন ওই ল্যাবটা কি সামনে আর হবে নাকি শেষ আমরা জানি না, তো এটা স্যার I mean, সিআর আপনাদের- আমাকে কনফার্ম করবে স্যার, তাইলে আরে হয় আপনার স্যার। রবিবার ছাড়া নেক্সট রবিবার তো ক্লাস নেওয়া যাবে না, ঈদের বন্ধ পড়ে যাবে, তাই না? জি স্যার, জি জি জি। আচ্ছা, আর আপনারা এই সপ্তাহে, আমার আসলে বুধবার আমার প্রবলেম নাই, দাঁড়ান একটু ওয়েট করেন, আমি একটু জিজ্ঞেস করি। তাহলে স্যার ওয়েডনেসডে বিকালেও নিতে পারেন এক্সট্রা। না না, বুধবার 9টা নিতে পারবো, গত বুধবার পারি নাই, ওই আমার ওয়াইফের ক্লাস থাকে তো টেস্টে, তো এবার বুধবার পরীক্ষা আছে, পরীক্ষা মানে তো আর ল্যাপটপ বা বোর্ড জরুরি না, মানে ওটা তো ম্যাথ করতে হবে, এটা তো বোর্ড সারাই করে ফেললাম, তখন আমাদের আবার বোর্ড লাগবে আর কি। তাহলে বুধবার 9টাই নেই, আজকে কি তাহলে আর থাকবে নাকি একবার বুধবার শুরু করব? জি স্যার, একদম বুধবার স্যার। বুধবারে আমি ওইটা শুরুটা পারবো, কিন্তু আপনাদের এনশিওর করতে হবে বুধবারের আগে আপনারা যে আজকে ভিডিও দিয়ে দিব, মানে ইসের ওই মেকানিক্যাল জি বা স্যার, দেখে ইউআরপি, নেবো স্যার। সেটা দেখে নিয়েন, তাহলে আমার জন্য সুবিধা হবে, তা নাহলে কিন্তু Okay, আবার sir. কষ্ট হয়ে যাবে। জি স্যার, ওকে। আর আগের ক্লাসগুলোর রেকর্ডিং গুলো হ্যাঁ হ্যাঁ, দিয়ে যা দিলে আছে দিয়ে দেবো, আজকে একটু পরে দিয়ে দিচ্ছি, এটাকে ই করে নি। স্যার এই চ্যাপ্টারে কোন কোন ম্যাথ গুলো করব ওই থেকে? হ্যাঁ হ্যাঁ, বলে দিব পরীক্ষার পারপাসে কি কি পড়বেন আর আপনার অ্যাসাইনমেন্ট কি কি করবেন, আমি একটু ক্লাসরুমে একটু পরে দিয়ে দিব বলে। ওকে স্যার। ওকে, আল্লাহ হাফেজ।